কিন্তু তার আগে একটু পিআইএন আর পিএন এর কয়েকটা ম্যাথ একটু করে ফেলবো। আর আরেকটা জাস্ট ফিচার্স আছে যেটা নিয়ে একটু ডিসকাস করা উচিত এবং সেটা নিয়ে কয়েকটা ম্যাথ করবো, সেটা হচ্ছে ট্রানজিট টাইম বা রেসপন্স টাইম। আরেকটা কারা কারা জয়েন করেছে দেখছি এখানে। সাদমান সাকিব, এটা হচ্ছে সোফার আমরা ডিটেক্টরের পিএন টাইপ ডিটেক্টর যেটা সেটা করেছিলাম। হ্যাঁ, যেখানে একটা জাংশন থাকে। পিএন টাইপ ডিটেক্টরে কি রকম অবস্থা? একটা ইন্ট্রিনসিক জাংশন দেওয়া থাকে হোয়াইট পিএন ডিফিউশন লেয়ারের পিএন জন্য। পিএন এর মধ্যে কোনো ইন্ট্রিজ থাকে না, শুধু পিএন। ও আচ্ছা, পিএন এ কোনো থাকে না, পিএন এর মানে দেখতে কেমন হয় পিএন টাইপ? বেসিক্যালি জাস্ট একটা বেসিক ডায়োড যেটাকে হাই রিভার্স বায়াস ভোল্টেজে ইউজ করা হয় হ্যাঁ, হাই তো ডিফিউশন সেটা লেয়ারের জন্য হ্যাঁ। আইপিএইচ হাই। তো পিএন টাইপের জেনারেলি পি আর এন সাইডটা কি কি কেমন কেমন থাকে? পি সাইডে হোল বেশি, এন সাইডে ইলেকট্রন বেশি। সে তো ঠিক আছে, কিন্তু জেনারেলি দেখতে কেমন হয়? জেনারেলি পিটা একটু পি প্লাস থাকে আর এনটা একটু নর্মাল থাকে। হ্যাঁ, তো যাই হোক, তো এটা আমরা রিভার্স বায়াস করে দিই, কেন? রাইট, এরকম করে রিভার্স বায়াস করি, তাই তো? রাইট, হ্যাঁ ম্যাম। হ্যাঁ, এটা থাকে। সো দ্যাট ওয়াজ, তো যাই হোক, তো এখানে আমাদের ইলেকট্রিক ফিল্ডের কারণে দেখা যায় যে সো এই রিভার্স বায়াসটা হচ্ছে মাইনরিটি ক্যারিয়ারগুলোকে, এখানে যেহেতু ইলেকট্রন ফ্লো হচ্ছে অ্যান্ড দেন মানে ইলেকট্রন আর হোল অ্যাকুমুলেট হয়, আর এই নেগেটিভ হচ্ছে ইলেকট্রনগুলোকে আমার ফোর্স করে এখানে ওই এরকম স্টিক করতে পাঠায়। তো যাই হোক, এইগুলো আমরা অলরেডি পড়েছি। তো এই সব আলোচনায় যেটা দ্য থিং দ্যাট উই অ্যাকচুয়ালি was trying to do mathematically, what we are doing, we are measuring, আমরা measure করছিলাম photo current. That was our primary concern, right? So for PN Yes, junction ma'am. type, the photocurrent was we expressed by this one, W plus Ln plus Lp into generation rate, তাই তো? সাথে আবার এরিয়া আছে। আর যদি আপনি এটাকে ফটোকারেন্ট ডেন্সিটি বলেন তখন এরিয়াটা ছিল না, Q ইন্টু ডাব্লিউ প্লাস Ln প্লাস Lp ইন্টু জি। হ্যাঁ, আর পিআইএন এর ক্ষেত্রে কি ছিল? হোয়াট ওয়াজ দ্য ফর দ্য পিআইএন? দ্যাট ওয়াজ এটা ছিল পিএন এর জন্য, যদি যারা পড়াশোনা করে থাকেন। ইফ ইট ইজ ইন পিআইএন টাইপ, পিআইএন এর মাঝখানে একটা ইন্ট্রিনসিক লেয়ার দিয়ে দিই আমরা। দুপায়ে একপাশে পি প্লাস থাকে। পিআইএন এর ক্ষেত্রে যেমন পিএন এর ক্ষেত্রে দ্য স্ট্রাকচার ওয়াজ লাইক দ্যাট, পি প্লাস অ্যান্ড এন। আর এখানে কি হয়, পি প্লাস এর সাথে পাশে একটা বড় আই লেয়ার থাকে, তাই না? রাইট, তারপরে এন। হ্যাঁ, এনটা অবশ্যই এন এর চেয়ে একটু মোটা থাকে। হ্যাঁ, এর আগের ক্লাসে আমরা ছবিতে দেখিয়েছি, এটা একটু বড় থাকে। এটা পিএইচ, সো দ্যাট ওয়াজ। তো বেসিক্যালি আই লেয়ারটা অ্যাবজর্পশন, এখানেই অ্যাবজর্পশনটা হয়, আর এখানে একটু সামান্য ডিফিউশন হয়। ডিফিউশনের কম্বিনেশনে ফটোকারেন্ট তৈরি হয়, এবং এখানে ফটোকারেন্ট ডেন্সিটি যেটা, সেটাকে আমরা যে ফটো যেটাকে বলি, যদি ফটোকারেন্ট, অনেক বইয়ের মধ্যে দেখবেন যে এল লেখে, একই কথা। তো এখানে কি সেম ফর্মুলা ইউজ করা হচ্ছিল নাকি অন্য ফর্মুলা কি ছিল? অন্য ফর্মুলা 1 মাইনাস ইন্টিগ্রাল আলফা সামথিং কিউ ছিল। ইনটু কিউ কি ছিল? কিউ ইনটু ফাই নট ফোটন ফ্লাক্স, তাহলে এটাকে ফোটন ফ্লাক্স বলে না? হ্যাঁ, So that was a photon flux, incident photon flux on the P plus region. So phi naught was the incident photon flux on a P plus region. তো আমাদের এখান থেকে ফোটন পড়ে। হ্যাঁ, এদের ক্ষেত্রে তাই হয়, একটা ওপেনিং লেয়ার থাকে। হ্যাঁ, তো যাই হোক, মানে উইন্ডো লেয়ার থাকে যেখানে ফোটন পড়ে। তো if phi naught was the incident photon flux on the P plus region, so Q into phi naught into 1 minus e to the power minus alpha into W. W was the W thickness. ইন্টু এ। W was the thickness, তাই না? রাইট, ঠিক আছে। এটা কি না গত ক্লাসে দেখলাম না আমরা? হ্যাঁ ম্যাম, এটা ছিল।
হ্যাঁ, সো এটা মনে রাখতে হবে যে যদি PIN থাকে তাহলে ফোটন ডেনসিটির জন্য আর ফোটো মানে সরি এটা ফোটন আই ফোটো হবে না, তখন আই, আর যদি আপনি এটাকে এরিয়া দিয়ে গুণ করেন দেন ইউ আর গোইং টু গেট দ্য কারেন্ট। হ্যাঁ, সো এরিয়া দিয়ে গুণ করলে আর এরিয়া দিয়ে ভাগ না থাকলে সেটা কারেন্ট ডেনসিটি। সো দ্যাট ওয়াজ আচ্ছা। এখন এই ফোটো কারেন্ট, তারপরে রেসপন্সিভিটি আমরা দেখেছি, তারপরে হচ্ছে স্পেকট্রাল রেসপন্স, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। There is another thing which is very important, that is your response time. Response time. এই PIN ফটোডায়োডের ক্ষেত্রে বা PN যে কোনো ফটোডায়োডের ক্ষেত্রে জেনারেলি আমরা আরেকটা কনসেপ্ট নিয়ে খুব আলোচনা করি। ওয়ান অফ দ্য ফিচার মানে ক্যারেক্টারিস্টিক্স ফিচার ইজ ইউর রেসপন্স টাইম, ওকে, which is just expressed by T. Okay, so response time actually কি? The response time of any kind of PIN photodiode is nothing but equal to the transit time of the slowest carriers across the I type layer. So response I হচ্ছে this is the response time. তাহলে response time টা হচ্ছে কি? So this is the response time is the time. This is the time. আমার লেখা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ ম্যাম যাচ্ছে। Time of a PIN photodiode determined by the transit time of the slowest carrier. Carriers. ওকে, অ্যাক্রস ডেফিনেটলি এটা কার মধ্যে দিয়ে যাবে? আই লেয়ার, কারণ আই লেয়ারটা পার করলেই সে আসলে সে আউটসাইড কন্ট্যাক্টে চলে যায়। সো শুধু তো ইলেকট্রন আর হোল জেনারেট করলে হবে না, সো ইউ হ্যাভ টু কালেক্ট দ্য ইলেকট্রন ইন দ্য কন্ট্যাক্ট সো দ্যাট ইট আলটিমেটলি কন্ট্রিবিউটেড ইন দ্য কারেন্ট ফ্লো, রাইট? আমরা এক্সটার্নাল এফিসিয়েন্সির ক্ষেত্রে দেখেছিলাম, তাই না? রাইট, মনে আছে? আই ফোটো ডিভাইডেড বাই কিউ ডিভাইডেড বাই হোয়াট? পি অফ অপটিক্যাল বাই এইচ মিউ। সো শুধুমাত্র অপটিক্যাল পাওয়ারটা পড়লেই হবে না, এটা ফোটো কারেন্টে কন্ট্রিবিউট করতে হবে। সো ফোটো কারেন্টে কন্ট্রিবিউট করতে হলে এটাকে অবশ্যই ট্রানজিট করে হ্যাঁ বাইরে এক্সটার্নাল কন্ট্যাক্টে যেতে হবে। সো দ্যাট ইজ ওয়াই ইউ নিড এ ট্রানজিট টাইম। সো ট্রানজিট টাইম মানে এটা বোঝায় যে হাউ রেসপন্স। তো এটাকে রেসপন্সিভিটির পাশাপাশি আর ট্রানজিট টাইমটাও দেখা হয়। হ্যাঁ, সো ট্রানজিট টাইম কত? হ্যাঁ, যত ট্রানজিট টাইম যত বেশি কম হবে তার মানে আপনার এটা তত বেশি ভালো এফিসিয়েন্সি। তো এটার আরেকটা মানে তার মানে আপনাকে you must have to deal with to improve the response time. Okay, to improve the response time তাহলে আমরা দেখতে পাচ্ছি উইথটা যদি কমাই দিই, to improve the response time the width of the eye layer has to be narrowed. But ultimately যদি খুব বেশি ন্যারো করা হয়, this can ultimately decrease the quantity of the photon absorbed in the W region. So therefore it can also reduce the responsivity. So there should be a trade-off between the speed and the responsivity. The response time টা ultimately স্পিড মানে স্পিড বোঝাতে আপনার ডিটেক্টর কতখানি স্পিডি। সো রেসপন্স টাইম মিনস হাউ স্পিডি ইয়োর ডিটেক্টর ইজ। রেসপন্স টাইম কম হলে আপনার ডিটেক্টর স্পিড ভালো। হ্যাঁ, কিন্তু রেসপন্স টাইমটা আপনি যদি কমাতে চান মানে স্পিডটাকে বাড়াতে চান তাহলে ডাব্লিউ মানে যেটা আমার আই লেয়ার পি প্লাসের মাঝখানে যে আই লেয়ারটা থাকে তো সেটাকে ছোট করতে হবে, তাহলে তাড়াতাড়ি ও চলে যেতে পারবে। কিন্তু আই লেয়ারটা ছোট করলে আবার আপনি ইলেকট্রন এবং হোলের সংখ্যা পাচ্ছেন না। So that means you have to trade off with this speed and your photocurrent. তো যাই হোক, এই রেসপন্স টাইমটা ডেফিনেটলি ইজ ডিটারমাইন্ড বাই দ্য স্লোয়েস্ট ক্যারিয়ার, কারণ শুধু ইলেকট্রনটা কালেক্ট করলে হবে না, আলটিমেটলি হোলটাকেও যাইতে হবে। দুটোর কম্বিনেশন নেই তো আমি আলটিমেটলি PIN এর মধ্যে ফটো কারেন্টটা পাচ্ছি। এই জন্য আলটিমেটলি শুধুমাত্র ইলেকট্রনটা চলে গেলেই হবে না। সো শুধু ইলেকট্রনটা চলে গেল, হ্যাঁ, কিন্তু ওর এদিক থেকে তো আমার হোলকেও চলে যেতে হবে। সো এই জন্য হোলটা ইলেকট্রন যেদিকে যায় তার অপোজিটে হোল যায়। সো ইউ হ্যাভ টু ওয়েট ফর দ্য হোল অ্যাজ ওয়েল। So that is why ultimately transit time is limited by the slowest carrier hole. তো জেনারেলি আমি হোলের কথা কেন বললাম, বিকজ উই আর স্টাডিং দ্য সিলিকন টাইপ ফটো ডিটেক্টর সো ফার। তো বা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সিলিকন হোক আর মোটামুটি 3-5 সেমিকন্ডাক্টর বা যে কোনো ক্ষেত্রে দেখা যায় হোল ইজ দ্য স্লোয়েস্ট। হোল সবচেয়ে স্লোয়েস্ট হয় না? ইলেকট্রন, হ্যাঁ, সো জেনারেলি ইলেকট্রনটা ফাস্ট হয়, ইলেকট্রন ইজ এ ফাস্ট, ওর ইলেকট্রনের মোবিলিটি ভালো।
তো জেনারেলি এই জন্য দ্যাট ইজ ওয়াই আমাদের রেসপন্স টাইমটা ইজ লিমিটেড বাই দ্য হোলের হচ্ছে মোবিলিটি বা হোলের ভেলোসিটি। Velocity ultimately is actually multiplied by the factor of the mobility into the electric field. তো যখন আমরা রেসপন্স টাইম বাই স্পিড অফ এ ফটো ডায়োড নিয়ে কথা বলবো, we have to actually look into the factor of the velocity or the drift velocity, because you are applying electric field or reverse voltage, so you are going to deal with the drift velocity. So আপনারা যখনই এই ধরনের প্রবলেম দেওয়া হবে, so you don't need to worry, you are a very established graph of electric field versus velocity দেওয়া হবে. So this is the drift velocity. এরকম একটা কারণ, এগুলো অলরেডি আমরা জানা যে ইলেকট্রিক ফিল্ড বাড়লে ড্রিফট ভেলোসিটি বাড়ে। সো ইলেকট্রিক ফিল্ড বাড়ানোর সাথে সাথে ইলেকট্রিক ফিল্ড আমরা যখন দিই উইচ ইজ ডিউ টু দ্য রিভার্স ভোল্টেজ দ্যাট ইউ অ্যাপ্লাই, তাই না, রাইট? আমরা তো রিভার্স ভোল্টেজ দিই, এটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি, তাই না, রাইট? সো ইউ আর গিভিং রিভার্স ভোল্টেজ অ্যান্ড ফর দ্যাট অলরেডি বিল্ট ইন একটা ইলেকট্রিক ফিল্ড তো আছেই আমার, এরকম তো থাকেই। তারপরে আপনি রিভার্স ভোল্টেজ দিলে এটা আরো বাড়ে, তাই না, বিল্ট ইন ভিবিআই প্লাস ভিআর, তাই না? এভাবে আমার রিভার্স ভোল্টেজ বাড়ে, যার কারণে ইলেকট্রিক ফিল্ড বাড়ছে। তো এক্সটার্নালি অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড অ্যাকচুয়ালি ডিটারমাইন দ্য ভিআর, ভিবিআই তো আগে থেকে ভেতরে ছিলই, হ্যাঁ। তো আপনি এক্সটার্নালি অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড দেওয়ার কারণে ভেলোসিটি কতটুকু পাচ্ছেন তার, তো দেখা গেল যে এটা যদি সেমি লগ গ্রাফ হয়, এটা 10 টু দি পাওয়ার যদি 4 হয়, তাহলে এটা ধরেন 10 টু দি পাওয়ার 5, এটা 10 টু দি পাওয়ার 6, এটা 10 টু দি পাওয়ার 7। তো দেখা যায় যে কোনো ম্যাটেরিয়ালের ক্ষেত্রে দেখা যায় যে ইলেকট্রিক ফিল্ড 10 টু দি পাওয়ার 6 এর কাছাকাছি আসলেই মানে হচ্ছে ভেলোসিটিটা স্যাচুরেট করে দেয়, তারপর আর ভেলোসিটি বাড়ে না, স্যাচুরেশন ভেলোসিটি হয়ে যায়। তো এদিকে যদি আমি 10 টু দি পাওয়ার 2 দেখি, ভেলোসিটি 10 টু দি পাওয়ার 2, এদিকে ধরেন 10 টু দি পাওয়ার 3, এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 4, আর এটা 10 টু দি পাওয়ার 5। তো ইলেকট্রিক ফিল্ড আমি বাড়াচ্ছি, তো and then the curve is going to be like this, দেখা গেল যে এরকম একটা করে সে স্যাচুরেট করে দেয়। আর ইলেকট্রনটা যেহেতু একটু বেশি ভেলোসিটি থাকে, তো ইলেকট্রনটা দেখা গেলো যে এটা, তো ইলেকট্রনটা হয়েও আলটিমেটলি দুটো স্যাচুরেট হয়ে যায়। সো এরকম একটা গ্রাফ আপনাকে দেওয়া হবে, সো ইউ ডোন্ট নিড টু ওয়ারি বিকজ দিস আর অলরেডি এক্সপেরিমেন্টালি ফাউন্ড drift velocity versus electric field for any kind of holes and electrons inside a silicon or any kind of material. So this figure is going to be given to you, so there is nothing to be worried. সো এখান থেকে আপনি কি করবেন, যে ইলেকট্রিক ফিল্ডের সব পাশাপাশি drift velocity কত সেটা বের করে ফেলা যায়। সো ফ্রম দিস গ্রাফিক্যাল প্লট ইউ ক্যান ফাইন্ড দ্য amount of drift velocity of an electron and hole for particular electric field application. So for example, this is for hole and this is for electron. তো যাই হোক, এখন রেসপন্স টাইম বা স্পিড বের করার জন্য ধরেন কি করতে হয়, আমরা জানি যে ইলেকট্রিক ফিল্ড কিভাবে বের করে, যে আমরা যেহেতু this is my structure, so this is the p side, p plus, and this is the I layer and this is the n. So definitely the electric field is actually given in this region. I layer এ ইলেকট্রিক ফিল্ডটা বেশি থাকে, তাহলে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হচ্ছে যে রিভার্স ভোল্টেজটা দিচ্ছেন। So against the reverse voltage, the electric field that is being applied and extended actually is ও হচ্ছে কোন রিজিয়নে আছে, আই লেয়ার জুড়েই আছে। তাহলে ইলেকট্রিক ফিল্ড ডেফিনেটলি ক্যান বি ফাইন্ড বাই দিস ফর্মুলা VR by the width of the I layer, right? এটা না, তাই কি না ম্যাম? ভিআরটা রিভার্স বায়াসের ভোল্টেজের ভ্যালু না? হ্যাঁ, তো রিভার্স আপনি ভোল্টেজকে আমরা জানি যে ভোল্টেজকে যে ডিস্টেন্স বরাবর আপনি হচ্ছে ওই পোটেনশিয়ালটা আপনি দিচ্ছেন, সেই সেখানে যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। সো আমরা অলরেডি জানি ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ডিভি বাই ডিএক্স, রাইট? দ্য চেঞ্জ অফ পোটেনশিয়াল ডিভাইড বাই চেঞ্জ অফ, সো আপনি একটু পোটেনশিয়াল দিচ্ছেন এবং যে দূরত্ব বরাবর দিচ্ছেন সেখানে যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে। সো ডেফিনেটলি ইলেকট্রিক ফিল্ড ইজ প্রডিউস হিয়ার, সো ইলেকট্রিক ফিল্ড ইন দিস এরিয়া ইজ গোইং টু বি ডেফিনেটলি written by this formula, the reverse voltage in applied divided by the যেখানে ইলেকট্রিক ফিল্ডটা আপনি পাচ্ছেন সেটা তার উইথ, তাই না, রাইট? VR by W, তাই কি না? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, তো ওরকমই। তো ইলেকট্রিক ফিল্ড যদি আপনি বের করতে চান হচ্ছে বেসড অন
applied reverse voltage across your PIN. So definitely you can find by, if you know the width of the I layer, then you can find the electric field. সেই electric field থেকে আপনি এইরকম গ্রাফ থেকে corresponding drift velocity of that particular electron or hole you can find. ভালো কথা, সেটা বের করে ফেলার পর there is another thing that you can find, মানে রেসপন্স টাইম বের করার জন্য, যে আরেকটা হচ্ছে যে since you know the electric field and you from there you find the velocity. Okay, so if you know the velocity, for example, if you want to know the whole velocity, because I have already mentioned that the response time is determined by the transit time of the slowest carrier, which is hole. So আপনি হোলের ভেলোসিটিটা বের করে ফেললেন, ইলেকট্রনটা বের করলে না করলেও হয়, তো হোলের ভেলোসিটিটা বের করে ফেললাম। তো হোলের ভেলোসিটি ফর এক্সাম্পল কোন একটা সার্টেন ভ্যালু, সো এখান থেকে দেখা গেল যে 8 × 10⁴, তো হোলের ভেলোসিটি এখান থেকে পাওয়া যাচ্ছে একটা সার্টেনের কারণে, দেখা গেল যে 8 × 10⁴ মিটার পার সেকেন্ড। তাহলে সেই ভেলোসিটিটা ইউজ করে, হোল ভেলোসিটিটা ইউজ করে ইউ ক্যান ফাইন্ড দ্য ট্রানজিট টাইম। সো আমরা জানি যে টাইমটা হচ্ছে কি, আমরা জানি ভেলোসিটি ইজ হোয়াট, W/T, ট্রানজিট টাইম, তাই না? ভেলোসিটি কি S/T, মানে এটা পার করলেই তো এখানে, এখান থেকে পার করে এখানে চলে গেলেই তো তারপর এখান থেকে সে বাইরে চলে গেল এক্সটার্নাল কন্ট্যাক্টে, তাই না? রাইট। ওকে, বেসিক্যালি ইলেকট্রনটাকে এখান থেকে মানে সরি মানে হোলটাকে এখান থেকে এখানে যাইতে হবে, তাই না? রাইট। ইলেকট্রন যদি এদিকে যায় তাহলে হোলটা এখান থেকে এখানে যাবে, তো ওকে যাইতে হলে, হ্যাঁ, তো যাইতে হলে দেখালে বেটার। সরি, একটা প্রপার গ্রাফ দেখাইলে বেটার হইতো। আচ্ছা ঠিক আছে, ধরেন আপনার তো এটা দিস ইজ ইওর দিস ওয়ান, রাইট? রিভার্স ভোল্টেজ দেওয়ার পরে তো আপনি তো ইলেকট্রিক ফিল্ড দেওয়ার কারণে ইলেকট্রনগুলো এখানে চলে গেল, তাই না? তো হোলগুলোকে তো যাইতে হবে, আপনার তো হোলগুলো তো স্লো, তো হোলকেও তো একই দূরত্বে যাইতে হবে, W। তো যাওয়ার পর এখানে যেহেতু খুব চিকন পি, ও দিয়ে চলে গেল। তো হোলটা যাওয়ার জন্য আমরা কি জানি ভেলোসিটি মানে কি, S/T না? হ্যাঁ। তো হোলগুলোকে যাওয়ার টাইম কত? টাইম TH, W/T। তো V/S মানে সরি S/V, তাই না? মানে এই ইকুয়েশনটা থেকে লেখেন ভেলোসিটি যদি আমার ডিসটেন্স বাই টাইম হয়, তাহলে টাইম কত? S/V না, মানে ভেলোসিটি। বুঝছি। হ্যাঁ, ভেরি গুড। আর এইখানে এসটা কত বাবা? W। আর ভিটা কত? হোলের ভেলোসিটি। হ্যাঁ, তাহলে হোলের জন্য যে টাইমটা লাগে, মানে হোলকে যে এখান থেকে এখানে পার হতে যে পুরো টাইমটা লাগছে, দিস ইজ অ্যাকচুয়ালি T is equal to W by the velocity of saturation velocity of the hole. So that's all. তার মানে আপনাকে আগে ভেলোসিটি, that means you need to know the saturation velocity from this figure and for a particular electric field that you can find from there, and there you can find this. So, and that is the speed actually. হ্যাঁ, but it is not so easy to find like that, because actually এটা আমি খুব সহজে অনেকে বের করে ফেললাম, কিন্তু টোটাল মানে রিয়েল লাইফে আছে। আগে এটা দিয়ে মানে আগে করে একটা প্রবলেম করি। প্রপার হচ্ছে রেসপন্স টাইম বের করতে হলে আসলে রেসপন্স টাইম শুড বি, প্রপার রেসপন্স টাইম শুড বি দ্য রেসপন্স টাইম ডিউ টু ডিফিউশন, রেসপন্স টাইম ডিউ টু ড্রিফট, দুটোর কম্বিনেশন হয়। একটা হচ্ছে যেটা আমি যে ইলেকট্রিক ফিল্ড দিলাম এখন যেটা পেলেন, যে দিস ওয়ান, হ্যাঁ, আর আরেকটা হচ্ছে ডিফিউশন তো হয়। হ্যাঁ, সো ইউ নিড টু নট অনলি ফাইন্ডিং দ্য, মানে আপনি শুধু যে মানে ড্রিফট নিয়ে চিন্তা করবেন তা না, ও তো কিছুটা ডিফিউজ করবে, কারণ ওর এই সাইডগুলোতে ডিফিউজ করার জায়গা আছে, এই জায়গাগুলোতে কিছুটা ডিফিউজ হবে। এটা গত ক্লাস আমরা বলেছি, তাই না? রাইট। হ্যাঁ, ইলেকট্রনের কথাই আমি যদি চিন্তা করি, ধরেন কিছু কিছু ম্যাটেরিয়াল ক্ষেত্রে ধরেন যে আপনি ইলেকট্রনটাই বলতে চান যে ইলেকট্রনের ডিফিউজ টাইম, মানে ইলেকট্রনটা কত দূর, মানে ইলেকট্রনের রেসপন্স টাইম, ইলেকট্রন কত যাইতে কত সময় লাগে। তো আপনার কথা, আপনাকে শুধুমাত্র ড্রিফট চিন্তা করলে হবে না, মানে শুধু এই ভেলোসিটির কথা চিন্তা করলে হবে না, আপনাকে ডিফিউশনের কথা চিন্তা করতে হবে। টোটাল স্পিড অ্যাকচুয়ালি ডিটারমাইন নট অনলি বাই দ্য ড্রিফট বাট অলসো বাই দ্য ডিফিউশন। তো ওটা পরে আসছি, আগে আপাতত যদি আমি খুবই সিম্পলিফাই একটা অ্যাজাম্পশন এইটা চিন্তা করে যদি একটা প্রবলেম দেখাই, যে ফর এক্সাম্পল আপনার একটা সিলিকন একটা ফটোডায়োড আছে, এই সিলিকন photodiode, PIN type photodiode. Okay, has an I layer
of width 20 মাইক্রোমিটার। আমরা বলেছিলাম যে এই জেনারেলি আমাদের যদি কোনো আই লেয়ার না থাকে, কোনো আই লেয়ার না থাকে, হ্যাঁ, তখন আমাদের জাংশনের ভেতরে ডিপ্লেশন লেয়ারের উইথটা কত হয়? ডাব্লিউ কত হয়? ম্যাম ওই বড় ফর্মুলাটা। না, আমি উইথের ফর্মুলার কথা বলছি না। আপনি তো উইথের ফর্মুলার কথা যেটা বলতে যাচ্ছেন সেটা তো বুঝিয়েছি। উইথের ফর্মুলা আপনি বলতেছেন ওইটা তো, যে 2 into epsilon s divided by q na plus nd divided by na into nd, তারপরে হচ্ছে কি vbi plus vr, এটার কথা হ্যাঁ বলছেন না? হ্যাঁ আচ্ছা, সেটা ঠিক আছে। আমি এখনো রিভার্স ভোল্টেজের কথা বলিনি। রিভার্স ভোল্টেজ ছাড়াই আমি যদি রিভার্স ভোল্টেজ নাও দেই, তখন আমি যদি, আমরা তো জানি যে একটা পিএন জাংশন তৈরি করতে অ্যাকসেপ্টেড ডোনার ডেনসিটি লাগে। তো এই অ্যাকসেপ্টেড ডোনার ডেনসিটি গুলো কত হয়? জেনারেলি অ্যাকসেপ্টেড ডেনসিটি আমরা 10⁻16 পার সেন্টিমিটার কিউব ইউজ করি। আর ডোনার ডেনসিটিটা জেনারেলি ওরকমই হয়, 10 খুব হেভিলি ডক না করলেও ওই দুটোই যদি 10⁻16 বা 17 এরকম রেঞ্জ হয়। তো এরকম হলে ভিবি আমাদের ইয়ে কত ভ্যালু হয়, ডাব্লিউর ভ্যালু কত হয় জেনারেলি? ডাব্লিউর ভ্যালু 1 থেকে 1.5 মাইক্রোমিটার বা ম্যাক্সিমাম 1 থেকে 2 মাইক্রোমিটার, এর চেয়ে বেশি হয় না। ডাব্লিউ সিলিকনের ক্ষেত্রে কখনো এই এই ডিপ্লেশন লেয়ারের উইথ বা যেটাকে হচ্ছে আমাদের স্পেস চার্জ লেয়ার উইথ বলে, এসসিএল বলে অনেকে। ডাব্লিউটাকে অনেক সময় আমরা কি বলি? এসসিএল বলে, স্পেস চার্জ লেয়ার উইথ। সো এটা কি 1 থেকে 2 মাইক্রোমিটারের মধ্যে, এর চেয়ে বেশি হয় কি? হয় না হয় না না তো? No, হয় miss. না। কখনো যখন if it is a simple PN junction, the W, the width of the space charge layer or the depression layer is not actually around 1 or 1.2 micrometer, 1.5 or maximum, not more than that. But যখন আপনি, when you are actually making an PIN layer, so you are having a thin P and then there is a little bit N and then inside the I layer, এই I layerটা কিন্তু অনেকখানি, কত আমি বলেছিলাম গত ক্লাসে, 10 মাইক্রোমিটার থেকে শুরু করে 50 মাইক্রোমিটার, 50, 60, 50 মাইক্রোমিটার পর্যন্ত বসানো হয়, তাই না? রাইট? জেনারেলি আই টাইপ সিলিকন পিআইএন টাইপ, মানে সিলিকন দিয়ে তৈরি করে পিআইএন টাইপ জেনারেলি হয় ইন বিটুইন 20 মাইক্রোমিটারের মতো আই লেয়ার থাকে। তো 20 মাইক্রোমিটারের সাথে এই 1 যোগ করা না করা তেমন কোনো যায় আসে? তো এই জন্য দেখা যায় যে ও রিভার্স বায়াসের উপর আর খুব বেশি নির্ভর করে না। তো ও বেসিক্যালি এই লেয়ার, মানে আপনি হচ্ছে শুধুমাত্র এই উইথটাও তখন আর এই স্পেস চার্জ লেয়ারের উপর আর নির্ভর করে না। তখন ও যে বেসিক্যালি শুধু আই লেয়ারের উইথের উপর নির্ভর করে। তো যাই হোক, তো so for example you have a silicon PIN type photodiode that has an I layer which is in between the P plus and N, is having a width of 20 micrometer. ভালো কথা। Okay, and the P plus side is very thin, having 0.1 micrometer. The P plus side is very thin. কত? 0.1 মাইক্রোমিটার। 0.1 মাইক্রোমিটার মানে কত? 100 nanometer, খুবই সামান্য। ওকে, সো the PIN, this PIN is reverse bias। এটাকে রিভার্স বায়াস করা হলো কতখানি? রিভার্স বায়াসড করা হলো, is reverse biased with a voltage of 100 ভোল্ট। 100 ভোল্ট দিয়ে রিভার্স বায়াস করা হলো। ওকে, তারপরে একটা লাইট পালস দেওয়া হলো and then illuminated by a short optical pulse of wavelength, for example 900 nanometer। ওকে, এরকম একটা লাইট দিয়ে করা হলো। এখন বলা হচ্ছে ফাইন্ড দ্য রেসপন্স টাইম, ফাইন্ড দ্য স্পিড অর রেসপন্স টাইম। ঠিক আছে, সো এরকম ধরনের একটা প্রবলেম আপনাকে দেওয়া হলো। ঠিক আছে, তাহলে সলিউশন কিভাবে করবো? হাউ টু ফাইন্ড দ্য সলিউশন? ভেরি ইজি। হ্যাঁ, সলিউশনগুলো এমন কিছু না, বুঝলে এমন খুব ইজি সলিউশন, ইজ নট দ্যাট ডিফিকাল্ট। ওকে, তো আপনার যেটা করতে হবে,
ওকে, সো আপনাকে আগে দেখতে হবে যে রেসপন্স টাইম বের করতে হলে আমাদেরকে আগে ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে। ওই ইলেকট্রিক ফিল্ডে কত ভেলোসিটি, স্যাচুরেশন ভেলোসিটি সেটা বের করতে হয়। আমরা যেহেতু জানি সিলিকনের ক্ষেত্রে আমাদের রেসপন্স টাইম ইজ practically determined by the slowest carrier which is hole, তাহলে আমার হোলের জন্য আমাদের ট্রানজিট টাইম বের করতে হবে। সো ইফ ইউ ক্যান ফাইন্ড দ্য হোল ট্রানজিট টাইম টিএইচ অ্যান্ড দ্যাট ইজ ইউর রেসপন্স টাইম, সেটাই আমার রেসপন্স টাইম। তাহলে আমাদের টিএইচটা বের করে ফেলতে হবে হোলের। তো তার জন্য আগে আমরা ইলেকট্রিক ফিল্ডটা বের করে ফেলি। লেটস ফাইন্ড দ্য ইলেকট্রিক ফিল্ড। সো যেহেতু আমরা জানি কিছুক্ষণ আগে লিখলাম ইলেকট্রিক ফিল্ড ইজ নাথিং বাট দ্য রিভার্স ভোল্টেজ ডিভাইডেড বাই কত, ডাব্লিউ। সিম্পল। রিভার্স ভোল্টেজ কত দিচ্ছে? 100। ডাব্লিউ কত? 20 মাইক্রোমিটার। তাহলে 20 into 10 to the power -6, রাইট? তাহলে কত? 5 into 10 to the power 6 ভোল্ট পার মিটার। এটা হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ড না? হ্যাঁ ম্যাম। Yes, miss. ভেরি গুড। ওকে, সো 5 into 10 to the power 6, আমি যদি এই ফিগারে যাই, 5 into 10 to the power 6 মানে আপনি অলরেডি এখানে আছেন। এরকম পজিশনে আমার হোল অলরেডি স্যাচুরেশন হয়ে গেছে। ইলেকট্রনের স্যাচুরেশন ভেলোসিটি, তাহলে এই সময়, সো at this field the electron velocity is saturation, the hole velocity is also saturation. Okay, and since we know that holes are slightly slower than the electrons, so that means the transit time is actually determined by the TH. So we have to find at this electric field what is the velocity. ওই সময় ভেলোসিটি কত? স্যাচুরেশন দেখেছি আমরা কিছু আগে, 8 into 10 to the 4। তাহলে so the whole velocity at this time is saturation velocity is already reached the saturation. এর কত হচ্ছে? 8 into 10 to the power 4 মিটার পার সেকেন্ড, তাই না? রাইট, ভালো কথা। এখন এটা যদি হয় তাহলে আমাদের টিএইচ কত? টি হোল ডাব্লিউ ডিভাইডেড বাই দিস ভেলোসিটি, তাই না? রাইট, ডাব্লিউ কত? 20 into 10 to the power -6। আর ভেলোসিটি কত হচ্ছে? 8 into 10 to the power 4। করে আমাকে একটু বলেন তো কত হলো? কত হলো? আচ্ছা, 20 into 4 into 10 to the power -12। কত? 4 into 10 to the power -12। 4 into 10 to the power -12। Yes। আচ্ছা, তার মানে কি এদিকে কত ন্যানো সেকেন্ড হচ্ছে তাহলে? ন্যানো সেকেন্ড মানে এটাকে যদি আমি করি, আচ্ছা পিকো সেকেন্ড না? 4 পিকো সেকেন্ড হয়ে যাচ্ছে। 12 মানে পিকো সেকেন্ড না? হ্যাঁ, পিকোসেকেন্ড। ভেরি গুড। ওকে, তাহলে 4 পিকো সেকেন্ড। তাহলে দেখতে পাচ্ছেন দিস ইজ দ্য রেসপন্স টাইম। ওকে, ব্যাস, and this is the speed, or you can say that, okay, so this is so from here you can determine the, okay, so this is, you can say that, okay, it's quite speedy, not even in the nanoseconds, the picosecond range. Okay, এখন বিষয়টা হচ্ছে যে বেসিক্যালি এত সহজেই আমরা এভাবে করি না। আরেকটু যেটা করি আমরা আসলে একটু ডিফিউশনটাকেও দেখি। হ্যাঁ, ওকে, কিছু ম্যাটেরিয়াল, আগের ম্যাথটাতে তো আমরা খালি মানে ড্রিফটের রেসপন্স টাইমটা নিয়ে ইউজ করছি, ডিফিউশন তো জানি করিনি। হ্যাঁ, করিনি। আর কিছু ক্ষেত্রে ম্যাটেরিয়ালের ক্ষেত্রে যদি বলা হয় যে অনেক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে বলা হচ্ছে হয়তো যে আপনার ইলেকট্রন এবং হোলের মানে এটা কি বলবো, মোবিলিটির কাছাকাছি, মানে এরকম বলা যাচ্ছে না যে কে ফাস্ট। হ্যাঁ, তখন আমরা ইলেকট্রনটাকে প্রাধান্য দিই। হ্যাঁ, তো অনেক ক্ষেত্রে তখন আবার অনেকেই চিন্তা করে যে আবার অনেকে হোলেরটা কে তখন শুধু ইলেকট্রনটাকে মানে তখন মানে আলটিমেটলি তার কথাতে একটা ম্যাটেরিয়াল আছে যেখানে আপনার ইলেকট্রন এবং হোলের হচ্ছে মোবিলিটির কাছাকাছি, স্যাচুরেশনে দেখা গেলো যে বোথ আর স্যাচুরেশন ভেলোসিটির মোটামুটি কাছাকাছি, তখন আপনি ইলেকট্রনটাকে নিয়ে ডিল করবেন। হ্যাঁ, এবং তখন যেটা করা হয় টোটাল রেসপন্স টাইমটা বের করা হয় ইলেকট্রনের ডিফিউশন টাইম আবার ইলেকট্রনের
ড্রিফট টাইম, এই দুটোকে নিয়ে যোগ করেই হচ্ছে রেসপন্স টাইম বের করে ফেলা হয়। হ্যাঁ, ফর এক্সাম্পল আপনার এরকম একটা ম্যাটেরিয়াল আছে, ধরেন তার জন্য যদি আমরা বলি, ধরেন একটা ধরেন ইউ হ্যাভ এ রিভার্স বায়াস পিএন ফটো, রিভার্স বায়াস PIN photodiode আছে, so you have a photodiode and that is illuminated with a light pulse. With a light pulse, ভালো কথা, pulse of any kind of একটা ধরেন 800 ন্যানোমিটার কোনো একটাতে করা আছে, ধরেন 800 মিলিমিটার। এখন আমরা দেখেছি যে শুধুমাত্র ড্রিফটটাকে কনসিডার করলে হবে না, দ্য ফটো জেনারেটেড ইলেকট্রন হ্যাজ টু বি ডিফিউজ টু দ্য ডিপ্লেশন রিজন অ্যাজ ওয়েল। সো দ্য একটু লিখে রাখি, দ্য ফটো জেনারেটেড electron has to diffuse to the depletion region before reaching the electric field zone. Depletion region, okay, before experiencing, আপনি আপনার মতো করে বলতে পারেন, before experiencing the electric field, তাই না? রাইট, ওকে তো ডিফিউজ করে যেতে হচ্ছে। আমার হাতের লেখা কি বোঝা যাচ্ছে? আজে বাজে হাতের লেখা, সরি। Okay, and then it should be drifted across the field in the desired your contact. এখন, if you would like to find the speed of response of this diode, for example, consider that the eye layer is also here 20 micrometer width, ঠিক আছে? eye layer এর width হচ্ছে কত? 20 মাইক্রোমিটার। এখানে eye layer এর width হচ্ছে 20 মাইক্রোমিটার, দেখা যায়? হ্যাঁ ম্যাম। P প্লাস এর যেটা উইথ সেটা হচ্ছে 1 মাইক্রোমিটারের মতো ধরেন, ওকে, তো উইথ অফ দ্য P প্লাস হচ্ছে এত। হ্যাঁ, আর আপনি অ্যাপ্লাইড ভোল্টেজ, রিভার্স ভোল্টেজ দিলেন কথার কথা 60 ভোল্ট, ঠিক আছে? ওকে, এখন এই সিচুয়েশনে বলা হচ্ছে যে এখানে রেসপন্স টাইমটা হচ্ছে, বলা হচ্ছে যে ইন দিস কেস উই আর দ্য ইলেকট্রন অ্যাকচুয়ালি ইজ দ্য প্রাইমারি carrier who is actually determining the response time. তাহলে রেসপন্স টাইমটা আপনারা কিভাবে বের করবেন? দ্য ইলেকট্রনের ক্ষেত্রে ইলেকট্রনের যে ডিফিউশন টাইম আর ইলেকট্রনের ড্রিফট, ভালো কথা, দুটো যোগফল, ওকে। তো এইটা করতে গেলে বিশেষ করে যে ডিফিউশন যখন আমরা টাইম বের করতে চাই, ড্রিফটের ক্ষেত্রে তো আমাদের যা কিছু আগে যেভাবে করছি সেটাই, ডিফিউশনের ক্ষেত্রে যখন আমরা টাইমটা বের করতে চাই তখন আমাদের একটা ডিফিউশন কোএফিশিয়েন্ট বলে একটা ব্যাপার আছে, সেটা করতে হয়। আপনারা ডিফিউশন কোএফিশিয়েন্ট কথাটা পড়েছেন এর আগে, তাই না? রাইট, মনে আছে? মোবিলিটি ডিফিউশন, হ্যাঁ, ওই যে ডিফিউশন লেন্থ তো পড়েছেন, এলএন, আমরা যে এলএন প্লাস ডাব্লিউ প্লাস এলপি বললাম, মনে নাই? এই যে অ্যাক্টিভ রিজিয়ন, মনে নাই? একটা ইলেকট্রিক ফিল্ড আর এখানে কিছুটা ডিফিউশন হয়, যেখানে ইলেকট্রন নিজে নিজে ডিফিউশন, কতটুকু ডিফিউশন হতে পারে সেটার একটা, এটা হচ্ছে ইলেকট্রন ডিফিউশন লেন্থ, একটা হচ্ছে হোল ডিফিউশন লেন্থ, আর একটা ডাব্লিউ, মনে আছে? যেটাখানে আমরা করছিলাম বেসিক্যালি, আপনি সেটা তো মনে আছে না? রাইট ম্যাম, এটা মনে আছে, ফর্মুলা মনে নাই। আচ্ছা, ওটা সমস্যা না, ফর্মুলা মনে না থাকলে মনে করে দিচ্ছি। তো ডিফিউশন লেন্থ ইজ এ ম্যাটেরিয়াল স্পেসিফিক প্যারামিটার। ডিফিউশন লেন্থ অফ ইলেকট্রন ইজ রিটেন বাই এলএন, কোনো কোনো বইয়ের মধ্যে এলই বলে, এটা ইলেকট্রনের জন্য। আর হোলের জন্য ডিফিউশন লেন্থকে বলা হয় এলপি, কোনো কোনো জায়গায় বলে এল হচ্ছে এইচ। আমার আবার এন আর এইচ একই রকম হয়ে যাচ্ছে, সমস্যা, তো ওটা বাদ দেন। সো এল আর এলপি লিখি বলি আমরা যেহেতু। তো এই ইলেকট্রন ডিফিউশন লেন্থ বা হোল ডিফিউশন লেন্থ ক্যান বি ফাউন্ড বাই দিস ফর্মুলা, রুট ওভার ডিফিউশন কোএফিশিয়েন্ট অফ ইলেকট্রন ইনটু দ্য আপনার মোবিলিটি অফ, মানে রিকম্বিনেশন লাইফ টাইম, টাও। একটা ইলেকট্রন বা হোল তৈরি হলে, ধরেন ফোটনের এগেইনস্টে ফোটন পড়লো সেমিকন্ডাক্টরে, সেই ফোটনটা অ্যাবজর্ব করে একটা ইলেকট্রন উপরে চলে গেল, একটা হোল তৈরি হলো। তো এতে তো একটা লাইফ টাইম আছে, তাই না? রাইট, মনে আছে লাইফ টাইম কত হয় জেনারেলি? হোলের বা ইলেকট্রনের লাইফ টাইম কত? জেনারেলি 5 × 10⁻⁷।
হ্যাঁ, মাইক্রোসেকেন্ড বা ন্যানো সেকেন্ড এরকম রেঞ্জে, এত সেকেন্ডে। তো একটা লাইফ টাইম থাকে, ইলেকট্রন বা হোলের একটা লাইফ টাইম থাকে। তো সো ওই লাইফ টাইমকে যদি আপনি ডিফিউশন কোফিশিয়েন্ট দিয়ে গুণ করেন এবং তাকে যদি রুট নেন, তাহলে আপনার ডিফিউশন লেন্থ বের করে ফেলা যায়। সো দিস ইজ আ টিপিক্যাল ফর্মুলা, অলওয়েজ উই নো না। আর হোলের জন্য হলে এলপির ক্ষেত্রে হচ্ছে ইউ নিড টু নো দ্য ডিফিউশন কোফিশিয়েন্ট অফ হোল and then you have to multiply with the whole in lifetime, right? এটা ছিল না? হ্যাঁ ম্যাম। এটা তো আপনারা যে সেমিকন্ডাক্টর ডিভাইসে পড়ে আসছিলেন। হ্যাঁ, সেমিকন্ডাক্টর ডিভাইসে আরেকটা জিনিস পড়ানো হয়, ওই যে স্টিটম্যান বা কাসাপের বইয়ের মধ্যে আছে, সেটা হচ্ছে এই যে আমাদের ডিফিউশন কোফিশিয়েন্ট যদি জানেন, তখন আমাদের এভারেজ ডিসটেন্স একটা যদি আপনি কোনো একটা জায়গার মধ্যে দিয়ে ইলেকট্রন এভারেজ ডিসটেন্স কতটুকু মানে যায় বিকজ অফ দ্য ডিফিউশন in time t, in any time t, an electron মানে যে কোনো একটা ইলেকট্রন on average diffuse a distance, on average diffuse a distance by of the length. Okay, তো এটা আপনারা হচ্ছে ওই যে প্রিন্সিপাল অফ ইলেকট্রিক ম্যাটেরিয়াল ডিভাইস কাসাপের বইয়ের মধ্যে আছে, এগুলোতে আছে। এগুলো আমরা ডেরিভেশন পড়াবো না, এগুলো আপনারা সেমিকন্ডাক্টর ডিভাইস অলরেডি পড়ে আসছেন, সো এটা আমার দেখার বিষয় না। সো এল ক্যান বি ফাইন্ড বাই দিস ফর্মুলা, রুট ওভার 2 into diffusion n into t, ঠিক আছে? ওখানে যেমন ডিফিউশন লেন্থ উইচ ইজ ম্যাটেরিয়াল স্পেসিফিক প্যারামিটার, এই এলএন আর এল এর মধ্যে পার্থক্য আছে। ওটা তো ম্যাটেরিয়াল স্পেসিফিক প্যারামিটার, ডিফিউশন লেন্থ ওয়াজ dn by tau n। এটা আর এটা, এই দুটো ফর্মুলা হচ্ছে ডিফারেন্ট ফর্মুলা। সো দিস ইজ নট সেম। এটা হচ্ছে ডিসটেন্স, কতটুকু ডিসটেন্স সে যায় যে কোনো একটা জায়গা, মানে কতটুকু সে অন এভারেজ ডিসটেন্স যেতে পারে ইন এনি টাইম, মানে ইলেকট্রন অন এভারেজ, মানে একটা এভারেজ ডিসটেন্স পার করতে কতটুকু সময় লাগে। যদি সময়টা আপনি জানেন তাহলে এল পাওয়া যায়, আর যদি এল জানেন তাহলে টি বের করে ফেলা যায়। তাহলে সেখান থেকে আপনি টিটা বের করে ফেলতে পারবেন, টি ডিফিউশন, যে কোনো একটা জায়গার মধ্যে দিয়ে অন এভারেজ কতটুকু ইলেকট্রন ডিফিউজ করতে সময় লাগে। তো সেটা বের করে ফেলতে, এটাকে যদি স্কোয়ার করা হয় তাহলে এল স্কোয়ার ডিভাইডেড বাই কত হয়, 2 into dn হয় না? হ্যাঁ ম্যাম। তো এটাই হচ্ছে ডিফিউশন টাইম। সো দিস ইজ দ্য সেম। তাহলে আপনি কোন, আমার হচ্ছে ডিফিউশন করার মতো জায়গা কোনটা? ও ডিফিউশন করার মতো যদি ইলেকট্রন নিয়ে কথা বলি, এটা আমার পি প্লাস, এটা আই লেয়ারের, এটা হচ্ছে এন। তো ও ডিফিউশন ইলেকট্রনটা যখন এখান থেকে এটুকে তো ড্রিফট করবে, এটুকু হচ্ছে ড্রিফটের জায়গা, আর ডিফিউশন করবে কোথায়, এখানে, তাই না? তো ডিফিউশনে করার জায়গা কতটুকু, এল পি প্লাস রিজন। পি প্লাসের। হ্যাঁ, তাহলে পি প্লাসের মধ্যে দিয়ে সে ডিফিউশন করছে, তাহলে পি প্লাসের লেন্থটাকে নিয়ে আমি যদি সেই 2dn দিয়ে ভাগ করি তাহলে ডিফিউশনটা পাওয়া যায়। সো দ্য ডিফিউশন টাইম, মানে তো that means the diffusion time is determined by the মানে that means is the time taken for an electron to diffuse across the p plus, right, within the length of L, then right before reaching the depression layer. So that means you can easily find this one, আর বাকিটা আগেটা তো বের করে ফেলেছেন। তো এখন তাহলে আমরা এটা করে ফেলতে পারি। এখান থেকে কোথায় ছিলাম আমরা, we are here, এই এখানে ছিলাম, এটা তো আগের প্রবলেম। আচ্ছা, এটা এইখানে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখানে নিউ স্লাইডে যাই। তাহলে সলিউশনে যদি আমরা যাই, if you go to into the solution, তো আমরা তাহলে যদি আমরা ধরেন জিনিসটা হচ্ছে অনেকটা এরকম দেখতে, এটা আমার পি প্লাস জোন, পাশে কোনো অ্যাকসেপ্টর, পাশে অ্যাকসেপ্টর থাকে না, অ্যাকসেপ্টর গুলো জমা হয়, তারপরে এদিকে আই লেয়ার, ওদিকে আর এন প্লাস থাকে। আর ইলেকট্রিক ফিল্ড যখন দেওয়া হয়, ইলেকট্রিক ফিল্ড এদিকে হয়, আর ইলেকট্রিক ফিল্ড যেদিকে যায় মানে ইলেকট্রন এদিকে ফ্লো হবে, ইলেকট্রন ইজ গোইং টু ফ্লো ফ্রম হিয়ার, ইলেকট্রন এদিকে ফ্লো হচ্ছে। তো ইলেকট্রন এদিকে ডিফিউজ হচ্ছে, আর এদিকে হচ্ছে ডিফিউজ হয়, আর এদিকে ড্রিফট করে চলে যায়। এবং এটা এখান থেকে আমরা কি করি, একটা এখানে একটা দিয়ে ওদিকে কানেক্ট করে দিই, তাই না?
তো এইখানে দেখতে পাচ্ছি যে তাহলে এইটার উইথ কত ছিল 1 মাইক্রোমিটার, আর এই আইডিয়ার উইথ ছিল হচ্ছে আমাদের 20 মাইক্রোমিটার। তো অ্যাকর্ডিং টু দিস ডিফিউশন, আমার টি ডিফিউশনের ফর্মুলা দেখলাম কিছু না কত হচ্ছে এল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু ডি। তাহলে পি এর জন্য এল স্কোয়ারের ভ্যালু কত? 1 ইন্টু 10 টু দি পাওয়ার -6 স্কোয়ার আর 2 ইন্টু ডিএন। এখন ইলেকট্রনের ডিফিউশন হচ্ছে আমাদের কত? ইলেকট্রনের ডিফিউশন কোএফিশিয়েন্ট জানতে হবে, তাই না? রাইট। এটা যদি ধরেন কথা সিলিকন হয়, তাহলে সিলিকনের জন্য ইলেকট্রন ডিফিউশন কোএফিশিয়েন্ট কত? ওকে, তাই না? ডি হচ্ছে ডিফিউশন কোএফিশিয়েন্ট, না? রাইট। হুম। ওকে, ইয়ে করেন তো, মানে একটু ইলেকট্রনের ডিফিউশন কোএফিশিয়েন্ট কত হয়? 25 সেন্টিমিটার স্কয়ার পার সেকেন্ড, এরকম ছিল না? ওটাকে মিটার স্কয়ার করতে হবে না? ইলেকট্রনের ডিফিউশন কোএফিশিয়েন্ট কত সিলিকনের জন্য? 25 সেন্টিমিটার স্কয়ার পার সেকেন্ড না? হোলেরটা হচ্ছে ডিপি হচ্ছে 10 সেন্টিমিটার স্কয়ার পার সেকেন্ড। আপনারা আছেন নাকি নাই? আছি ম্যাম। হ্যাঁ, এখন যদি এটা ইলেকট্রনের জন্য আমরা চিন্তা করছি যে উই আর কনসিডারিং দ্যাট ইলেকট্রন ইজ ডিফিউজিং ফ্রম হিয়ার টু হিয়ার এন্ড দেন গোইং ফ্রম হিয়ার টু হিয়ার এন্ড দ্য টোটাল ইজ গোইং টু গিভ ইউ। সো ফার্স্ট ডিফিউশন টাইমটা যদি বের করতে চাই, তো উই নিড টু নো দ্য ডিএন। তো এটা আমার 25 সেন্টিমিটার পার সেকেন্ড আছে, এদিকে আবার আমি এটা মিটারে নিয়েছি, তাহলে এটাকে মিটারে করতে হবে না? তাহলে কত হয়? করেন 25 সেন্টিমিটার পার সেকেন্ড, এটাকে মিটারে বানান। 2.5 into 10 to the power -3 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার -3 2.5 ইন্টু 10 টু দি -3। আচ্ছা, তাহলে হ্যাঁ মিটার স্কয়ার পার সেকেন্ড হয় এটা? হ্যাঁ। আচ্ছা, মিটার কথা আপনার কথা বিশ্বাস করলাম। এখন এটা করে আমাকে বলেন টি ডিফিউশন কত হয়? এই ডিফিউশন কোএফিশিয়েন্ট আমার নাকি এর উপর নির্ভর করে, ডপিং এর উপর নির্ভর করে। ডপিং, ইয়াস। তো যাই হোক, আপাতত এটা ডপিং স্পেসিফিক অনেক সময় নাকি ডিপেন্ড করে। তো অসুবিধা নেই, করেন আমাকে কত হলো টি ডিফিউশন? 2 into 10 to the power -10 2 ইন্টু 10 টু দি পাওয়ার -10 সেকেন্ড, তাই না? রাইট। মিটার হ্যাঁ, মিটার থেকে কাটা যাবে, সেকেন্ড থাকলো। তার মানে এটাকে যদি আমি ন্যানো সেকেন্ডে লিখতে চাই, তাহলে কত হয় বাবা? 20 nanosecond। হ্যাঁ, 20 কিভাবে হয়? 2 ইন্টু 10 টু দি পাওয়ার -9 ইন্টু 10 টু দি পাওয়ার -1, এত সেকেন্ড না? তাহলে 0.2। হ্যাঁ, 0.2 ন্যানো সেকেন্ড। ঠিক আছে, তো তাহলে আমরা টি ডিফিউশন পাচ্ছি 0.2 ন্যানো সেকেন্ড। একই রকম ভাবে ঠিক একই কন্ডিশনে যদি আপনি টি ড্রিফট বের করেন, টি ড্রিফট বের করতে হলে আপনাকে ফর্মুলা কি? ডাব্লিউ বাই, এখন ভি ইলেকট্রনের জন্য করবো, যেহেতু এখন আমরা ইলেকট্রনের জন্য চিন্তা করছি, যেহেতু বলা হয়েছে যে ইলেকট্রনের জন্য ইউর কনসিডারিং দ্যাট ইউর রেসপন্স টাইম ইজ লিমিটেড বাই দ্য ইলেকট্রন, তখন আপনি ইলেকট্রনের জন্য বের করছেন। তখন ডেফিনেটলি ইউ নিড টু নো দ্য ডাব্লিউ। ডাব্লিউ হিয়ার এখানে কত? 20 মাইক্রোমিটার, 20 ইন্টু 10 টু দি পাওয়ার
6 আর এখানে আপনার ইলেকট্রনের ভেলোসিটি কত বলা হচ্ছে, রিভার্স ভোল্টেজ দেওয়া হয়েছে হচ্ছে 60, তাহলে ইলেকট্রিক ফিল্ড কত 60 ডিভাইডেড বাই হচ্ছে 20 মাইক্রোমিটার। তো 60 ডিভাইড বাই 20 মাইক্রোমিটার যদি করা হয় 60 20 টু দি মাইনাস 6, তাহলে কত হয়, এটা হচ্ছে তাহলে কত হয় 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ভোল্ট পার মিটার। তো 10 টু দি 6 ভোল্ট পার মিটার 10 টু দি পাওয়ার 6, and 10 to the power 6 হবে, not minus 6. ও শুধু 6 আছে, আচ্ছা ওকে 10 টু দি পাওয়ার 6 3 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ভোল্ট পার মিটারতে এই সময় আমার ইলেকট্রনের ভেলোসিটি প্রায় ভালোই, প্রায় 1 ইন্টু 10 টু দি পাওয়ার 5, হ্যাঁ তাহলে 1 ইন্টু 10 টু দি পাওয়ার 5, তাহলে আমার ভেলোসিটি কোথায় ছিলাম আমি, ওকে তাহলে আমাদের ওই মুহূর্তে ইলেকট্রনের মানে হচ্ছে স্যাচুরেশন ভেলোসিটি দিস ওয়ান হচ্ছে 1 ইন্টু 10 টু দি পাওয়ার 5, তাহলে এটা 1 ইন্টু 10 টু দি পাওয়ার 5 দিয়ে যদি গুণ করেন তাহলে কত হচ্ছে এখানে, এটা কত হয়, ভাগ করে ফেলেন, Oh 2 God, into 10 to the power minus 10. আমি ক্লাসে, হ্যালো 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10, তার মানে কত হচ্ছে, এটাও 2 ইন্টু 10 করতে মানে এটা কত, এটাও 0.2 রাইট, তাহলে 0.2 মানে কত হয় 0.4. Yeah, so that means the total response time t is actually 0.4. তো যাক এটা একটা এক্সাম্পল দিলাম। এখানে এই যে ডিফিউশন যে কোফিশিয়েন্টটা ইউজ করা হয়েছে এটা তো আমরা টিপিক্যাল ডিফিউশন কোফিশিয়েন্ট ইউজ করছি, কনস্ট্যান্ট ধরছি, কিন্তু এটা তো হেভিলি ডপড, ডপিং লেভেল বাড়ালে আবার ডিফিউশন কোফিশিয়েন্টটা কম বেশি হয়, হ্যাঁ diffusion coefficient is very much dependent on the doping level. So diffusion coefficient একটা সার্টেন ডপিং এর জন্য হয়তো ভ্যালু কম বেশি হতে পারে। ম্যাম তো 1 into 10 to the power 5 এটা কি গ্রাফ থেকে আসছে ভেলোসিটি? হ্যাঁ এই যে এটা আমি জাস্ট রাফলি এখান থেকে, এটা গ্রাফ থেকে, এই যে গ্রাফ থেকে জানে যে স্যাচুরেশনে পড়ছে যে 1 ইন্টু 10 টু দি 5, জেনারেলি ইলেকট্রনের স্যাচুরেশন ভেলোসিটি 1 ইন্টু 10 টু দি 5 মানে 5ই হয়, ইলেকট্রন মানে বিশেষ করে সিলিকনের ক্ষেত্রে, হ্যাঁ ওকে। তো এটা নিয়ে গ্রাফ নিয়ে চিন্তা করতে হবে না, গ্রাফটা আমি দিয়ে দিব, হ্যাঁ যদি এরকম ধরনের কোনো প্রবলেম দেওয়া থাকে, সো গ্রাফ ইজ গোইং টু বি গিভেন, ওকে বুঝে গেছে? জি ম্যাম। ভেরি গুড। আমি আপনাদের আরেকটা একটু হোমওয়ার্ক দিই, হ্যাঁ বাসায় আপনারা করবেন, এটা অবশ্য এটার উপরে না, এটা হচ্ছে অন্য কিছুর উপরে, এটা হচ্ছে পিআইএন এর উপরে। মনে আছে পিআইএন এর একটা যেটা আমাদের ফর্মুলা, পিআইএন এর ক্ষেত্রে কিন্তু মানে এটা তো পিআইএন এরই, মানে পিআইএন এর ক্ষেত্রে ফটো কারেন্ট ডেন্সিটি কত, এই যে কি কিউ ইন্টু ফাই নট না, 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আলফা ইন্টু ডাব্লিউ, মনে আছে? আলফা হচ্ছে যে আপনার অ্যাবজর্পশন কোএফিশিয়েন্ট, রাইট? আর দিস ইজ দ্য ফোটন ফ্লাক্স। ফোটন ফ্লাক্স মানে ফোটন ফ্লাক্স ডেন্সিটি। ফাইটাকে অনেকে ফোটন ফ্লাক্স বা ফোটন ফ্লাক্স ডেন্সিটি বলে, কারণ এর ইউনিট হচ্ছে নাম্বার অফ ফোটন পার সেন্টিমিটার স্কয়ার পার সেকেন্ড। ছোট হাতে যখন থাকে এরকম ছোট হাতে যেটা, সেটা হচ্ছে জাস্ট পার সেকেন্ডে, আর যখন একটু বড় এরকম মোটা হয় বড় মানে সেটা হচ্ছে পার সেন্টিমিটার স্কয়ার পার সেকেন্ড, বুঝতে পেরেছেন? একটা হচ্ছে ফোটন ফ্লাক্স, একটা ফোটন ফ্লাক্স ডেন্সিটি, দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন? ফোটন ফ্লাক্স আর ফোটন ম্যাম ফ্লাক্স কোনটা ফোটন ফ্লাক্স ডেনসিটি, বড় ফাইটা? হ্যাঁ, আর ছোট ফাইটা হচ্ছে জাস্ট নরমাল ফোটন ফ্লাক্স। একটা হচ্ছে ফোটন ফ্লাক্স ডেন্সিটি, তো ফোটন ফ্লাক্স ডেন্সিটি এখন বলে না, ওই দুটোকে ফোটন ফ্লাক্সই বলে। যেমন আমি যদি আপনাদেরকে হচ্ছে ইয়ের বইয়ের মধ্যে ওপেন করতে বলি, ওই যে আমাদের নিমানের বই আছে না, হ্যাঁ নিমানের বইয়ের মধ্যে ওই যে ফোটন ফ্লাক্স ডেন্সিটি বা ফোটন ফ্লাক্সকে এখানে ফোটন ফ্লাক্সই বলে, হ্যাঁ একদম যদি আপনি নাম্বার অফ ফোটনস বের করতে চান, মানে শুধুমাত্র যদি পার সেকেন্ড, কোনো পার সেন্টিমিটার স্কোয়ার নাই, তখন সেটা ছোট ফাই, আর বড় ফাইটা হচ্ছে আপনার পার সেন্টিমিটার স্কোয়ার মানে পার সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড, ঠিক আছে? মিস আগের পেজে যান না একটু।
এখানে এখানে ডান পাশে যে মিস ই ওইটা কি যে 60/20 ইনটু 10 টু দি মাইনাস হ্যাঁ, এটা হচ্ছে রিভার্স ভোল্টেজ। কিছু আগে যেভাবে বের করেছিলাম, কিছু আগে আমরা করেছিলাম না একটা প্রবলেম, এই যে ইলেকট্রিক ফিল্ডে সবসময় রিভার্স ভোল্টেজ ডিভাইড বাই ডাব্লিউ করতে হয় না, ভোল্টেজ বাই ডিস্টেন্স, ওইটা করেছি। এখানে 60 ভোল্টেজ দেওয়া হচ্ছে রিভার্স ভোল্টেজ, এর জন্য বাই ডিস্টেন্স এখানে আই লেয়ারের উইথ হচ্ছে 20 মাইক্রোমিটার, এই জন্য ই হচ্ছে ওই ভিআর বাই ডাব্লিউ 60 ডিভাইডেড বাই 20 ইন্টু 10 টু মাইনাস 6। ঠিক আছে, ঠিক আছে, ইয়েস মিস। আচ্ছা ভেরি গুড। আচ্ছা, এখন আমরা এইটার উপরে বেস করে একটা, আমি এখন এটা করাবো না, আমি হোমওয়ার্ক দিব, আপনারা বাসাতে করে নিয়ে আসবেন, ঠিক আছে? আচ্ছা, এটা আমি বলছি, লিখে লিখে দিচ্ছি। কনসিডার, ঠিক আছে, কনসিডার সবাই লিখে নাম, যারা যারা ক্লাস করবেন তারা তারা তুলবেন এটা। Consider a long silicon PN junction photodiode. Consider a long silicon PN junction photodiode. লেখা দেখা যায়? হ্যাঁ ম্যাম। ওকে, ভালো কথা। এটার হচ্ছে কি কি জিনিস দেওয়া আছে, এটার ক্ষেত্রে অনেক কিছু, যার যার কি কি দেওয়া আছে, এই লং সিলিকন পিএন জাংশন তার কিছু কিছু প্যারামিটার দেওয়া আছে। কি কি দেওয়া আছে? এন এর ভ্যালু দেওয়া আছে 10 টু দি পাওয়ার 6 পার সেন্টিমিটার কিউব। এনডি এর ভ্যালু হচ্ছে সেম। ডিফিউশন কোফিশিয়েন্ট অফ ইলেকট্রন আমরা কিছু আগে লিখেছিলাম 25 সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড। ডিফিউশন কোফিশিয়েন্ট অফ হোল 10 সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড। তো ইলেকট্রনের লাইফ টাইম হচ্ছে আমাদের 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 সেকেন্ড। হোলের লাইফ টাইম হচ্ছে 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 সেকেন্ড। এই ভ্যালুগুলো দেওয়া আছে, ঠিক আছে? রিভার্স ভোল্টেজ দেওয়া আছে কত? এখানে দ্য ফটোডায়োড ইজ রিভার্স বায়াস বাই 5 ভোল্ট। ভিআর এর ভ্যালু দেওয়া আছে 5 ভোল্ট। ওকে, জেনারেশন রেট জিএল হচ্ছে 10 টু দি পাওয়ার 21 পার সেন্টিমিটার কিউব পার সেকেন্ড। ওর জেনারেশন রেট হচ্ছে এরকম ক্যাপাসিটি। ভালো কথা। এরকম কন্ডিশনে কি ভালো হচ্ছে যে ক্রস সেকশনাল এরিয়াও দেওয়া আছে, সরি এখানে জায়গা হচ্ছে না, আমি এরিয়া, ক্রস সেকশনাল এরিয়ার ভ্যালু দেওয়া আছে হচ্ছে আমাদের 10 টু দি পাওয়ার মাইনাস 3 সেন্টিমিটার স্কোয়ার। এরকম একটা লং পিএন জাংশন ফটোডায়োড আছে যার দিস আর দ্য প্যারামিটার। ওকে, রিভার্স ভোল্টেজ এত। সো রিভার্স ভোল্টেজটা হচ্ছে আবার উইথ এ সিরিজ রেজিস্ট্যান্স, তাহলে ওটা লিখে দিই। দ্য রিভার্স ভোল্টেজ is given with a series resistance of 5 kilo ohm. লোডের রেজিস্ট্যান্সের ভ্যালু দেওয়া আছে 5 kilo ohm। ভালো কথা। An optical signal having a wavelength of lambda 1 micrometer, lambda ভ্যালু 1 micrometer, এরকম একটা অপটিক্যাল সিগন্যাল, হ্যাঁ, অপটিক্যাল সিগন্যাল, ওকে, having 1 micrometer is incidenting, okay, on the photodiode. ওকে, ভালো কথা, ফটোডায়োডের মধ্যে পড়লো। এখন এই সিচুয়েশনে কি হলো? An uniform generation of excess carrier throughout the entire device is actually producing. এখন বলছে determine the intensity. Okay, determine the intensity. Determine the intensity. Determine the intensity such that
The voltage across the load is 0.5. The voltage across the load is 0.5 volt. আপনার ওই আমরা তো জানি যে রিভার্স ভোল্টেজ দেওয়ার সাথে সাথে একটা লোড রেজিস্ট্যান্স আমরা কানেক্ট করে দিই, যার অ্যাক্রসে আমরা ভোল্টেজটা তৈরি করি। এবং আন্ডার এই সমস্ত কন্ডিশনে যখন 1 মাইক্রোমিটারে একটা অপটিক্যাল পালস পড়ছে, তখন আন্ডার দিস কন্ডিশন you are getting a voltage across the load resistance which is connected in the series with the reverse voltage having 5 kilo ohm. You are getting a voltage of 5.5. Under this condition, find the incident যে লাইটটা পড়ছিল তার ইন্টেন্সিটি কত, আই কত, ঠিক আছে? সেই সাথে আরেকটা জিনিস বের করতে হবে, শুধু ইন্টেন্সিটি বের করলে হবে না, ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য স্টেডি স্টেট ফটোকারেন্ট ডেন্সিটি, জেএল কত, জেএল এন্ড আই ফটো, এই তিনটা জিনিস বের করবেন, ঠিক আছে? ম্যাম আইএল টা কোনটার ক্ষেত্রে বের করব? আইএল না, মানে আই ফটো বের করেন না, শুধু আই ফটো বের করলে হবে। ফটো কারেন্ট বের করলে তো ফটো কারেন্ট ডেন্সিটি বের করতে পারবেন এরিয়া দিয়ে মানে ভাগ করলে। সো আই ফটো বের করবেন, আগে আই ফটো বের করবেন, ঠিক আছে? সিম্পল কথা, আগে এত কিছুর জন্য আগে আই ফটো বের করবেন, ঠিক আছে? এটা কিন্তু পিআইএন না, শুধু পিএন, মাঝখানে কোনো আইলিয়ান নাই, হ্যাঁ? আই ফটো বের করবেন, তারপরে বলতেছে যে এই সমস্ত কিছুর জন্য যে লাইটটা পড়ছিল তার ইন্টেন্সিটি কত। এই যে ডিটারমাইন দ্য ইন্টেন্সিটি অফ দ্য ইনসিডেন্টিং লাইট such that the voltage across the load is 0.5 volt. ঠিক আছে? ম্যাম আই ফটোটা কি যখন 0.5 ভোল্ট লোড রেজিস্ট্যান্সে অ্যাক্রস তখন বের করব নাকি আগে বের করব? আই ফটোটা জাস্ট বের করবেন, এটার জন্য আই ফটো কত, জেনারেশন রেট, এগুলো সব কিছুর জন্য যা যা আছে। রিভার্স ভোল্টেজ তো দেয়া আছে, আচ্ছা রিভার্স ভোল্টেজ তো দেয়া আছে, রিভার্স ভোল্টেজ ছাড়া তো আই ফটো বের করতে হবে না, মানে হ্যাভিং অল দিস কন্ডিশন আই ফটো কত। আই ফটো তো স্টেডি স্টেট, মানে যে কোনো সময়, ঠিক আছে? পারা যাবে না? চেষ্টা করেন, চেষ্টা করেন, চেষ্টা করে করেন, দেখি। ঠিক আছে? তাহলে ইউ ক্যান ফাইন্ড দ্য আই ফটো কারেন্ট, ওকে? তাহলে আপনার আই ফটো কারেন্ট বের করবেন, ততক্ষণে আমরা এখন চলে যাব, আমাদের স্টিল উই হ্যাভ লট অফ টাইম, আমরা এখন চলে যাব হচ্ছে এপিডিতে, হ্যাঁ, অ্যাভালান্স ফটো ডায়োড ডিটেক্টর। আচ্ছা, সো উই আর গোইং টু গো টু অ্যাভালান্স ফটো ডায়োড ডিটেক্টর। অ্যাভালান্স ফটো ডায়োড ডিটেক্টরের আরেকটা নাম আছে, অনেক জায়গায় এটাকে বলা হয় সেপারেট অ্যাম্প্লিফিকেশন, কি জানি সেপারেট, কি নাম, সেপারেট বলি, এটার নাম হচ্ছে ওকে সেপারেট অ্যাবজর্পশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? যাই হোক, এটা আগে আমরা স্ট্রাকচারে যাই। আচ্ছা, তো সোফার আমরা পিএন জাংশন টাইপ ফটো ডিটেক্টর দেখলাম, তারপরে পিআইএন দেখলাম, যে আই লেয়ারটা বাড়ালে একটু ভালো হয়, আপনার কোয়ান্টিটি অফ ইলেকট্রন হোল জেনারেশন বাড়ে, হ্যাঁ, আবার রিভার্স বায়াসের উপর ডিপেন্ডেন্সিটা কম হয়। আবার আরেকটা মানে হচ্ছে অ্যাডভান্টেজ হচ্ছে ক্যাপাসিটেন্সটা কমে যায়, ক্যাপাসিটেন্সটা কমে যাওয়ার কারণে আরসি টাইম কনস্ট্যান্টটা কমে যায়, এবং সেই কারণে আপনার ফ্রিকোয়েন্সি হচ্ছে আপনার মডুলেশন ফ্রিকোয়েন্সিটা বাড়ে। আপনি যখন, যেহেতু আমরা অপটিক্যাল কমিউনিকেশনের জন্য যদি পিআইএন লেয়ারটা পিআইএন ধরনের ডায়োড ডিটেক্টর ইউজ করি, তাহলে এটার জন্য ভালো। গত ক্লাসে বলেছিলাম, মনে আছে? হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ পিআইএন ওভার পিএন, সুন্দর করে লেখা আছে কিন্তু, মনে আছে যে এগুলো? What is the benefit of introduction of eye layer? It increases the area for capturing the light. Junction copper capacitance decreases, therefore frequency response increase. The speed also ensure high speed because of the so applied reverse bias does not change the depression region width, because the depression region width doesn't determine the drift anymore. So actually the drift current actually mostly determined by the width of the eye layer. So that is why it doesn't depend on the reverse bias that much.
তো তাহলে অ্যাপ্লিকেশন কি ছিল? ট্রানজিট টাইম ডিক্রিজ হয়ে যাচ্ছে, স্পিড বাড়ছে, জাংশন ক্যাপাসিটেন্স কমছে, এগুলো আমরা গত ক্লাসে বলেছি, মনে আছে? হুম, হ্যাঁ ম্যাম। হ্যাঁ, ভালো কথা। এখন তাহলে আমরা তাতেও খুশি না, আমরা আরো একটু ভালো, আরো অপটিক্যাল কমিউনিকেশনের জন্য আমরা আরো একটু ভালো করে এটাকে আরো কিভাবে ইমপ্রুভ করা যায়, তখন পিপল ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট হাউ টু ইমপ্রুভ দ্য অপটিক্যাল রেসপন্স অ্যান্ড গেইন। সো সেটাকে করার জন্য তখন আরেকটা নতুন রকমের ফটোডায়োড চিন্তা করা হলো, দ্যাট ওয়াজ অ্যাভালান্স ফটোডায়োড। So avalanche photodiodes are widely used in optical communication because of its speed and internal gain. হ্যাঁ, সো এর স্পিডটা ভালো, এর গেইনটা খুব ভালো, কারণ বিকজ এখানে ফোটন মাল্টিপ্লিকেশন করা হয়। এর আগে যতগুলো দেখেছি এখানে শুধু জেনারেশন করা হয়, ফোটন আসছে, তার এগেইনস্টে একটা ইলেকট্রন এবং একটা হোল তৈরি হচ্ছে, সেই ইলেকট্রন এবং হোলগুলো মাল্টিপ্লিকেশন হয় না, মানে মাল্টিপ্লাই হয় না। বাট এখানে একটা মেকানিজম অ্যাভালান্স বলে একটা কথা আছে। আমরা যেমন ডায়োডের ক্ষেত্রে অ্যাভালান্স ব্রেকডাউন একটা কথা আপনারা দেখেছিলেন, তাই না? অ্যাভালান্স ব্রেকডাউন মনে আছে? একটা সার্টেন ma'am. রিভার্স ভোল্টেজ দিলে প্রচুর পরিমাণে আপনার হোস্ট অ্যাটম ভেঙে যায়, প্রচুর ইলেকট্রন হোল তৈরি হয়। সো যেহেতু মানে ওইরকম একটা ব্যাপার, মানে সাডেনলি ইফ ইউ আর ক্রিয়েটিং এ ড্রাস্টিক চেঞ্জ অফ সামথিং দেন ইট ইজ কল্ড অ্যাভালান্স। তো এরকম ড্রাস্টিক একটা ইলেকট্রন এবং হোল মানে যদি মাল্টিপ্লিকেশন করা হয় তখন সেটাকে অ্যাভালান্স বলে। তো সেই ফেনোমেননটা এখানে নিয়ে আসা হয়, এই জন্য এটাকে অ্যাভালান্স বলা হয়। তো এটা কিভাবে করা হয়? তো এটা করতে হলে স্ট্রাকচারে একটা ভালো পরিবর্তন আনা হয়। তো এখানে কিছু কথা লেখা আছে, if I'm going to go through. So one way of increasing the sensitivity of receiver is amplification. So photon multiplication actually is the amplification, so সেটা করা হয়। So আচ্ছা, এটা এত কিছু পড়ছি না। The operation of principle of the APD is actually based on the avalanche effect, যেটা আমি বললাম, where a highly accelerated electron excites another electron to create an electron hole pair, and which is called as impact ionization. ওকে, যেখানে করা হয় খুব হাই কাইনেটিক এনার্জির একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনকে ইনস্টিগেট করে, ব্যালেন্স ইলেকট্রনকে কন্ডাকশন ব্যান্ডে যাওয়ার জন্য। তখন ও তো নিজে নিজে যাচ্ছে, ও আরেকটা ইলেকট্রনকে ব্যালেন্স থেকে কন্ডাকশনে পাঠায়, দিয়ে একটা থেকে দুটো ইলেকট্রন তৈরি হয়, সেই দুটো আবার আরো দুটো ইলেকট্রনকে ইনস্টিগেট করে, এভাবে দুটো থেকে চারটা, চারটা থেকে আটটা, এইভাবে ফোটন মাল্টিপ্লিকেশন হয়, যেটাকে অ্যাভালান্স বলে। আমরা ওটার আরেকটা সিনোনিমস হচ্ছে ইম্প্যাক্ট আয়নাইজেশন, আয়নাইজ করে ফেলা, মানে ভ্যালেন্স ইলেকট্রন থেকে কন্ডাকশন ব্যান্ডে নিয়ে যাওয়া। তো এটা করা হয় রিভার্স ভোল্টেজ দিয়ে, খুব হাই রিভার্স ভোল্টেজ দিয়ে আমরা অ্যাভালান্স করি। শুধু রিভার্স ভোল্টেজ দিলেই হয় না, একটা সার্টেন জোনে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা বেশি থাকে, মানে করা হয়, মানে একটু স্পেস চার্জটা একটা জায়গায় কনফাইন রাখা হয়। তো এখানে আমরা যদি ছবিতে যাই, ছবিটা যদি দেখতে পান, এখানে আমি একটু বড় করে ড্র করতে পারি। ম্যাম এখানে ফোনন ইফেক্টও টেক প্লেস করবে না? হ্যাঁ, 1 মিনিট বলেন, আবার কি বললেন? মানে এপিডির ক্ষেত্রে ফোনন ইফেক্টও থাকবে না? ফোনন? হ্যাঁ। ফোনন মানে যে আপনার হচ্ছে নন রেডিটিভ রিকম্বিনেশন লস? না না, ওই যে হ্যাঁ লসটা। লস তো থাকে, কিন্তু এখানে লসটা কি হচ্ছে, এখানে লস ফোনন বলে আর এরকম কিছু নাই। ইলেকট্রনগুলো মানে ফোনন তো থাকবেই, কারণ সমস্ত ক্যারিয়ার সবকিছু তো কন্ট্রিবিউট করে না। আবার হচ্ছে, কিন্তু এখানে ওরা চালাকি করে যেটা করেছে, ইলেকট্রিক ফিল্ড বেশি বাড়িয়ে দিয়ে একটা জোনে ইলেকট্রন যখন খুব দ্রুত চলে যায়, তখন যেটা হয়, আমাদের আসলে কি হয়, ইলেকট্রন ফোনন কাকে বলে? ইলেকট্রন যখন হোলের সাথে রিকম্বাইন করে, তাই না? রাইট? ফোনন কাকে বলে? ইলেকট্রন যখন হোলের সাথে রিকম্বাইন করে, তখন যদি ল্যাটিস ভাইব্রেশন না? ফোটন যদি রেডিয়েট না করে, তার বদলে যদি ফোনন দেয়, হ্যাঁ, তাহলে সেটাকে বলে ফোনন। তো এখানে তো ফোনন আছেই, মানে ইন দ্যাট ওয়ে, মানে যে কোনো আপনার হচ্ছে যে ল্যাটিস যে ভাইব্রেশন, ফোনন মানে কি? ল্যাটিস ভাইব্রেশন না? হ্যাঁ। ল্যাটিস ভাইব্রেশন তো যেটা অনেকটা হিট বা থার্মাল এনার্জি। তো ল্যাটিস ভাইব্রেশন, হিট বা ফোনন, এই জিনিসগুলো নিয়ে আমার বেশি কনসার্ন থাকে এলইডিতে। কেন? কারণ এলইডি এবং লেজারে আপনি হচ্ছে ফরওয়ার্ড ভোল্টেজ দিচ্ছেন এবং সেই থেকে আউটপুট হিসেবে ফোটন পাচ্ছেন, তাই না? আউটপুট হিসেবে কি পাই? ফোটন। ডিটেক্টরের ক্ষেত্রে তো বিষয়টা উল্টা। ডিটেক্টরের ক্ষেত্রে কি হয়,
ফোটন অ্যাবজর্পশন করা হয়। আপনি ফোটন দিচ্ছেন, সেই ফোটন অ্যাবজর্ব হয়ে ইলেকট্রন এবং হোল তৈরি হয়। ইলেকট্রনটা তৈরি হয় হচ্ছে কন্ডাকশন ব্যান্ডে, হোল তৈরি হয় ভ্যালেন্স ব্যান্ডে, এবং এদের যাওয়া আসা, এদের ট্রানজিশন, এর যে বাইরে এক্সটার্নাল কন্ট্যাক্টে চলে যাওয়া এবং কারেন্টে তৈরি হওয়া। তো বেসিক্যালি আমরা এখান থেকে ফোটন থেকে ইলেকট্রন হোল তৈরি হওয়া এবং সেটা এক্সটার্নাল কন্ট্যাক্টে তৈরি হয়ে যাওয়া, এটাই হচ্ছে ইয়ে। এখানে ফোনন বা ল্যাটিস ভাইব্রেশনটা নিয়ে আমরা বেশি আমাদের মানে ফোননের সাথে আমার এই ইলেকট্রনের হচ্ছে সরাসরি যোগাযোগটা ওরকম করে নাই, কারণ ইলেকট্রন তো যখন যাবে ও একটা কাইনেটিক এনার্জি তৈরি করবে, এবং যেটা বেসিক্যালি আমরা ভেলোসিটি নিয়ে কথা বলি, তাই যে ভেলোসিটি মোবিলিটি ইনটু ইলেকট্রিক ফিল্ড, রাইট? হ্যাঁ সো দোজ আর দ্য থিং, ফ্রিকশন, ভেলোসিটি, এই ফ্রিকশন যেটা, ওই ফ্রিকশনের কারণেই তো ইলেকট্রন মানে ইলেকট্রিক ফিল্ড দিলেও একসময় সে স্যাচুরেশন করে, মানে ও আর যদি যাওয়ার কথা কিন্তু ও তো স্যাচুরেট হয়ে যায় ফ্রিকশনের কারণে, কলিশনের কারণে। এই যে যেখানে এই যে এই গ্রাফটা যখন আমরা কথা বলছিলাম, তাই না, রাইট? ও তো সরাসরি লিনিয়ারলি বাড়ার কথা ছিল না, ও তো লিনিয়ারলি বাড়ে না, একটা সার্টেন ইলেকট্রিক ফিল্ড পরে স্যাচুরেট করে যায় না, হ্যাঁ ম্যাম। দ্যাট ইজ বিকজ অফ কলিশন। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে সেটা না, আপনি যে ফোনের কথা বললেন, ফোটন, দ্যাট ফোনন, ওই ফোনন কনসিডারেশন, মানে ফোটন কত, ওটাকে ফোনন মানে হচ্ছে কি, আমরা যখন ইলেকট্রন এবং হোল যখন আবার রিকম্বাইন করে, দুটো যখন যুক্ত হয়ে যায়, তখন তারা একটা ফোটন তৈরি করে, যদি সেটা রেডিয়েটিভ হয়। আর যদি নন রেডিয়েটিভ হয় তখন সেটা হিট আকারে সিস্টেমে দিয়ে দেয়। এখন আবার সমস্ত ইলেকট্রন হোলগুলো তো আসলে কারেন্টে কন্ট্রিবিউট করে না, যেগুলো ব্যাক করে সেগুলো তো হিট আকারে সিস্টেমে দিচ্ছেই। হ্যাঁ, তো কিছু তো হিট সিস্টেমে থাকবেই, সেটা তো আর আপনি মানে হচ্ছে মানে সেটা তো আর আপনি নেগলেক্ট করতে পারছেন না। সেটা তো আর আমার এপিডি বলে কথা না, সেটা যে কোনো স্ট্রাকচারই হতে পারে। তো আপনার প্রশ্নটা আমি আসলে বেসিক্যালি জানতে চাচ্ছি যে ফোননের এখানে কোন মানে কোন কন্ট্রিবিউশনটা মানে জানতে চাচ্ছেন সেটা বলেন। আর লস করাবে না, এক্সটার্নাল একটা লস ডিউ টু লস তো ল্যাটিস হবেই, ভাইব্রেশন। আপনার সমস্ত ইলেকট্রন আর হোল তো আমাদের কন্ট্রিবিউট করে না, সেটা তো আমরা পিএন ক্ষেত্রে দেখেছি, যখন পিএন জাংশন শুধু পি টাইপ আর এন টাইপ যখন ডিটেক্টর ছিল, তখন তো আমরা দেখালাম যে আমাদের এরকম যখন স্ট্রাকচার তার হচ্ছে ব্যান্ড ডায়াগ্রামটা এরকম, তাই না, রাইট? এবং আমরা বলেছিলাম যে দ্যাট ইজ ওয়াই দ্য থিকনেস অফ দ্য পি আর এন ওয়াজ ভেরি কেয়ারফুলি চুজেন। খুব বেশি মোটা টোটাও করা হয় না, পিটা প্লাস টিমোটেনটা একটু বাড়ানো হয়। তো আমাদের বেসিক্যালি অ্যাক্টিভ জোন ওয়াজ ডিটারমাইন্ড বাই দিস, একটা হচ্ছে যেখানে ইলেকট্রিক ফিল্ড ড্রিফট আর এর দিকে ডিফিউশন, না, রাইট? মনে আছে? হ্যাঁ ম্যাম। তার বাইরে যে ব্রিথিং স্পেস গুলো থাকে, নিউট্রাল জোন, সেখানে ইলেকট্রন গুলো আবার কাম ব্যাক করে এখানে চলে আসে, তারা তো কন্ট্রিবিউট করে না, কন্ট্রিবিউট করে না। হ্যাঁ, কিছুই তো আপনার রিকম্বিনেশন করবে, কিছু আবার রিকম্বাইন করে চলে আসবে। সো দ্যাট ইজ লস বা ডিফেক্ট, যেটাকে আমরা লিকেজ বলি, বা এটাকে আমরা এখানে ফোনন বলি না, উই ডু নট কল ইট অ্যাজ ফোনন হিয়ার এনিমোর, উই জাস্ট কল ইট লস অর রিকম্বিনেশন লস, তাই না, রাইট? আচ্ছা ম্যাম, এটাই জানার ইচ্ছা ছিল। কিছু তো লস হবেই, আপনি কি একদম পুরো 100% লস না হলে এক্সটার্নাল কোফিশিয়েন্ট থাকছে কেন? এই সরি, এক্সটার্নাল কোয়ান্টাম এফিসিয়েন্সি কথাটা বলি কেন? ইন্টারনাল কোয়ান্টাম এফিসিয়েন্সি আর এক্সটার্নাল কোয়ান্টাম এফিসিয়েন্সি, এই দুটো কনসেপ্ট তো এসেছে তাই, তাই না? মনে আছে যে আমাদের আমরা হচ্ছে এই যে রেসপন্সিবিলিটি পড়েছিলাম, রেসপন্সিবিলিটির বেসিক্যালি ইকুয়েশনটা কি ছিল, যেটা পিওরলি ফটোকন্ডাক্টর, যদি ওটা জাংশন ছিল না, মনে আছে আর এর ভ্যালু কি ছিল? ইন্টারনাল কোয়ান্টাম এফিসিয়েন্সি ইনটু টাউ বাই টি, না? হ্যাঁ ম্যাম, ল্যামডা বাই 1240। এবং সেখানে আমরা দেখেছিলাম যে যদি এই দুটো সমান হয়ে যায় তখন এটা, এবং বেসিক্যালি এটাই হচ্ছে আপনার এক্সটার্নাল কোয়ান্টাম এফিসিয়েন্সি, তাই না, রাইট? হ্যাঁ তো যাই হোক, এনিওয়ে, যদিও এক্সটার্নাল কোয়ান্টাম এফিসিয়েন্সি কনসেপ্টটা যে আমরা গেইন বিষয়টা বেশি বলি কন্ডাক্টরের ক্ষেত্রে, বাট দ্যাট ইকুয়েশন ইটসেলফ এক্সপ্লেইন দ্যাট, যে মানে ইন্টারনাল কোয়ান্টাম এফিসিয়েন্সি হচ্ছে যে আপনি কতগুলো ইলেকট্রন এবং হোল ওই সেমিকন্ডাক্টরের জোনে তৈরি করতেছেন, আর কতগুলো ফোটন পড়তেছে তার এগেনস্টে, আর এক্সটার্নাল হচ্ছে কতগুলো ইলেকট্রন আর হোল কালেক্টেড বাই দ্য এক্সটার্নাল কন্ট্যাক্টে কতগুলো সে কালেক্ট করছে, মানে
যেটা হচ্ছে আসলে ফোটো কারেন্টে কন্ট্রিবিউট করে। তার মানে সমস্ত ইলেকট্রন হোল আসলে এক্সটার্নাল কন্ট্যাক্টে যায় না। সো দেয়ার ইজ এ গ্যাপ, এই গ্যাপটাই হচ্ছে লস, যেটাকে আপনি ফোনন বলার চেষ্টা করতেছেন। ওটা আসলে ফোনন না, এটা হচ্ছে আপনার দ্যাট ইজ অ্যাকচুয়ালি বেসিক্যালি লিকেজ অর হ্যাঁ অর রিকম্বিনেশন লস, তাই তো? ওকে, দ্যাট ইজ নট হিয়ার বুঝছি ম্যাম। অ্যাকচুয়ালি ফোনন। ফোনন বেসিক্যালি আমরা তখনই বলি, ফোনন কথাটা কখন বেশি আসে, ইনডাইরেক্ট সেমিকন্ডাক্টর আছে না, হ্যাঁ অবশ্য সেমিকন্ডাক্টর সিলিকন ইজ ইটসেলফ ইনডাইরেক্ট সেমিকন্ডাক্টর। ইনডাইরেক্ট সেমিকন্ডাক্টরে হচ্ছে আমরা তো জানি ডাইরেক্ট সেমিকন ব্যান্ডে হচ্ছে the conduction band minimum and valence band maximum lies in the same wave vector, right? But indirect semiconductor ক্ষেত্রে conduction minimum and valence band maximum doesn't lie in the same wave vector. So ও এই ইলেকট্রনগুলো এখানে এসে মোমেন্টাম ডিফারেন্সে তো ট্রানজিশন করতে পারে না। তো ওকে যেটা করে, ও একটা এনার্জি রিলিজ করে দিয়ে এখানে একটা আসে, তারপর এখান থেকে সেই ইলেকট্রনটা এখানে আসে, তাই না? রাইট? হ্যাঁ, 2 ভাগে আসে। হ্যাঁ, ও যখন ইলেকট্রন কাম ব্যাক করে, তো এটা যখন মানে এই কনসেপ্টটা বেশিরভাগই ইউজ হয় যখন আপনি অপটিক্যাল লাইট চাচ্ছেন কোনো জায়গায় অ্যাজ এ ইনপুট অফ গিভেন ভোল্টেজ, মানে যেটা এলইডি বা লেজারের ক্ষেত্রে। তো when you are actually want to have some light output from any kind of optoelectronic devices, so you're more concerned to get an radiative recombination rather than non-radiative recombination. তাহলে এই ইলেকট্রনটা এখান থেকে হলে আসার সময় ওকে দুটো স্টেপ পার করে আসতে হচ্ছে। প্রথমে সে ল্যাটিস ভাইব্রেশনে কিছু এনার্জি সিস্টেমে দিয়ে এখান থেকে সে আসলো, তারপরে এখান থেকে সে রেডিটিভ রিকম্বিনেশন আসলো। তো তার মানে এখানে তার কিছু লস হলো। হ্যাঁ, ওকে। তো এখান থেকে আবার আসার সময় যে ও নন রেডিটিভ করবে তার কোনো মানে গ্যারান্টি নাই, লাকি হবে। তো যাই হোক, এনিওয়ে, তো ওকে সরাসরি আসতে পারছে না, ও গ্যাপ, ও এখানে কিছুটা এনার্জি রিলিজ করে আসছে, যে এই যে এনার্জি যে এখানে দিচ্ছে এটা হচ্ছে ফোনন। ঠিক আছে, বুঝাইতে পারলাম? হ্যাঁ ম্যাম। ইয়া, সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য ফোনন। হ্যাঁ, তো এখন ওই ইলেকট্রন যখন নিচে চলে আসে, ও কিছুটা ফোননের মধ্যে দিয়ে তো যায়, আবার লস হচ্ছে, তো ফোনন তো হয়, ফোনন তো ডেফিনেটলি হবে, সিস্টেমে থাকবে, যেখানে ইলেকট্রন হোল এক্সেস ক্যারিয়ার তৈরি হবে সেখানে ফোনন থাকবেই। দ্যাট ইজ উইচ ইজ ইভেন্চুয়ালি লস। আচ্ছা, আমরা যেখানে কথা যেটা বলছিলাম যে এপিডিতে, তো এপিডি হচ্ছে আরেক ধরনের একটা স্ট্রাকচার তৈরি করা হয়, যেখানে আমরা কি করি, মাল্টিপল ইলেকট্রন তৈরি করি। সেটা স্ট্রাকচারটা আসলে পুরো বেসিকটা পুরোটা বুঝলে মানে দেখতে হবে, তারপরে আমরা হচ্ছে কিভাবে মাল্টিপ্লিকেশনটা হয় সেটা দেখতে হবে। তো এটা ফোটন মাল্টিপ্লিকেশনটা হওয়ার জন্য আপনাকে পুরো স্ট্রাকচারটা বুঝতে হবে। স্ট্রাকচার দেখতে একটু ডিফারেন্ট। এর আগে আমরা দেখেছিলাম পি প্লাস, মাঝখানে আই আর এন, আর এখানে স্ট্রাকচারটাতে যে এখানে হয় আগে একটা এন প্লাস থাকে, প্রথমে এন প্লাস জোন থাকে, তারপরে একটা পি লেয়ার দেওয়া হয়, তারপরে একটা পাই লেয়ার থাকে। পাইটা হচ্ছে খুব লাইটলি, ভেরি লাইটলি ডপড অলমোস্ট আই লেয়ারের মতো একটা পি, খুব সামান্য লাইটলি ডপ পি। তারপরে একটা পি প্লাস নেওয়া হয়, তারপরে একটা মেটাল থাকে অপ্যাক, এটা পুরোটা মেটাল কন্ট্যাক্টের জন্য, যে এখানে আর এখানে মেটালটা এখানে দেওয়া হয়, এখানে এই যে এখান থেকে মেটাল নেওয়া হয়। হ্যাঁ, তো এখান থেকে নিয়ে এনের সাথে মেটাল দিয়ে মেটালটার সাথে এখানে রিভার্স ভোল্টেজ দেওয়া হয়, তারপর রেজিস্ট্যান্স দিয়ে এটা লোড রেজিস্ট্যান্স আর এখান থেকে আউটপুট ভোল্টেজটা ডিটারমাইন করা হয়। সো যাই হোক, যেভাবে টিপিক্যালি যেভাবে রিভার্স ভোল্টেজ দেওয়া হয়, একটা লোড রেজিস্ট্যান্স সব একই রকমই, শুধু এটা উইন্ডো, এটা ওপেন ফাঁকা করা হয়, সামান্য একটু মেটাল দেওয়া হয়, আর এটা উইন্ডো যেখানে লাইট পড়ে, ইনসিডেন্ট লাইট পড়ে। সো উইন্ডো লেয়ার এখানে, ওখানে পি আয়নের ক্ষেত্রে পিতে উইন্ডো ছিল, পিটা অলওয়েজ উইন্ডো, মানে পি দিয়ে লাইটটা পড়তো। আর অ্যাভ্যালেন্স ফটোডায়োড এপিডির ক্ষেত্রে যেটা করা হয়, উইন্ডোটা হচ্ছে এন প্লাস, এটা এন প্লাস থাকে, তারপর একটা পি, তারপরে আবার পি, তারপরে আর পি। হ্যাঁ, তো বেসিক ডিপ্লেশন জোনটা থাকে আসলে বেসিক্যালি এখানে, দিস ইজ দ্য ডিপ্লেশন লেয়ার, দ্য স্পেস চার্জ লেয়ার। তো এটাকে রিভার্স ভোল্টেজ দিয়ে বাড়িয়ে এ পর্যন্ত নিয়ে যাওয়া হয়। রিভার্স ভোল্টেজ দিলে আমরা জানি ডিপ্লেশন লেয়ার বাড়ে, যেহেতু এটা মানে চার্জ, এখানে চার্জ ডেন্সিটি প্রোফাইলটা যদি দেওয়া হয়, এটা তো আমার চার্জ ডেন্সিটি, আমরা তো জানি একটা ডোনর, এনে ডোনর দেওয়া হয়, যে চার্জ ডেন্সিটি যদি প্রোফাইল দেখা হয়, তাহলে এই জায়গাটাতে হাইলি চার্জ পি প্লাস, তারপর এখানে পি,
পি তো নেগেটিভ, এখানে সামান্য একটু, তারপর এখানে সামান্য, তারপরে এটা একটু পি প্লাস। সো চার্জ ডেন্সিটি প্রোফাইল ইজ লুক লাইক দ্যাট। তো চার্জ ডেন্সিটি তাও এটা হচ্ছে অনেক কম, মানে এতখানি, এটা একটু বেশি। হ্যাঁ, এটা চার্জ ডেন্সিটিটা আর একটু কম। তো দেখা যায় এই জায়গাতে চার্জ ডেন্সিটি সবচেয়ে বেশি। সো বেসিক্যালি ইলেকট্রিক ফিল্ডটা এই দিকে থাকে। তারপরে এখানে রিভার্স ভোল্টেজ দিয়ে এক্সটেন্ড করে এদিক পর্যন্ত বাড়ানো হয়, সো দ্যাট পুরো জায়গাটা জোনটাকে মানে এখান থেকে এখানে কভার করার জন্য। কারণ আমাকে তো ইলেকট্রনটাকে মানে এখান থেকে এখানে পাঠাতে হবে, বা হোলটাকে এখান থেকে এখানে পাঠাতে হবে। সো পুরো ইলেকট্রিক ফিল্ডটাকে এক্সটেন্ড করা হয় রিভার্স ভোল্টেজ দিয়ে, খুব হাই একটা রিভার্স ভোল্টেজ দেওয়া হয়, দিয়ে এক্সটেন্ড করা হয়। তো বেসিক্যালি ডিপ্লেশন জোন ইজ দেয়ার and it is extended by an application of the reverse voltage. So that is why এটাকে অনেক সময় reach through APD বলা হয়, reach through APD বলা হয়। So which is actually, that means you need to reach the depletion zone from here to the P plus, so you have to give an reverse voltage. So তো যাই হোক, তো এটা আমরা, আমাদের তো টাইম আজকে নাই মনে হয় বেশি, না? তো তারপরে নেক্সট ক্লাসে তাহলে আমরা এটার পুরো স্ট্রাকচারটা কিভাবে কাজ করে, হাউ ডাজ দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউটেড ফ্রম হিয়ার টু হিয়ার, and how the photon multiplication happens. Absorption লেয়ারটা হচ্ছে বেসিক্যালি এখানে, তারপরে ফোটন মাল্টিপ্লিকেশনটা হয় এখানে। এটা হচ্ছে অ্যাভালান্স জোন। বেসিক্যালি ফোটন মাল্টিপ্লিকেশনটা এই জায়গাতেই হয়, পি এই জায়গাতে, এখানে নিচের আগে। আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, তো অ্যাভালান্স করা হয় যে এখানে, এই ছবিটা দিয়ে বুঝবেন যেটা আমি যেভাবে করেছি এটা উল্টো দিকে ড্র করেছে। দেখতে পাচ্ছেন যে এন প্লাস আমি পি পাই, পি প্লাস দেখা যায়। এটা আমি হ্যাঁ দেখা যায়। বই থেকে ছবি নিয়েছি একটা, এটা হচ্ছে সম্ভবত ইয়ের বই, কোনো একটা বই থেকে নিয়েছিলাম। তো দেখেন এটা, তো এই যে এই জায়গাতে দেখেন ইলেকট্রিক ফিল্ড সবচেয়ে বেশি, তাই না? কারণ এখানে চার্জ বেশি, ডোনর, সো ইলেকট্রিক ফিল্ডের সবচেয়ে এখানে বেশি, এখানে ইম্প্যাক্ট আয়নাইজেশন হয় যে পি এই জায়গাতে। সো এখানে ইলেকট্রন যখন আমি পরের ক্লাসে আমি দেখাবো, এখানে আসার পরে একটা কাইনেটিক এনার্জি এখানে এই জায়গাতে যখন ইলেকট্রিক ফিল্ড বেশি, প্রচুর ইলেকট্রিক, আমরা তো জানি যে ভেলোসিটি হচ্ছে মোবিলিটি ইনটু ইলেকট্রিক ফিল্ড, যে জায়গাতে ইলেকট্রিক ফিল্ড বেশি সেই জায়গায় ভেলোসিটি বেশি এখানে, এবং সেখানে ওর কাইনেটিক এনার্জি বেশি হবে। কাইনেটিক হাফ MVA স্কোয়ার, তাই না? সো ভেলোসিটি বেশি, তাহলে এখানে সবচেয়ে বেশি কাইনেটিক এনার্জি। যখন কাইনেটিক এনার্জি বেশি হয়ে যায়, ওই এনার্জিটা তখন সে সিস্টেমে রিলিজ করে দিয়ে ওখান থেকে আরেকটা ইলেকট্রন হচ্ছে ব্যালেন্স থেকে কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে, মাল্টিপ্লিকেশনটা হয়। তো এটা আমরা পরের ক্লাসে এক্সপ্লেইন করব, ঠিক আছে? আজকে তো এই পর্যন্তই, না? রাইট? হ্যাঁ ম্যাম। ওকে, তো আমি যতটুকু পড়িয়েছি এটা কি বোঝা গেছে? জি ম্যাম। শুধু শুধু বন্দিশি কথা বলে, জি ম্যাম, বাকিটা তো কথা বলে না। ওকে, ধন্যবাদ। তো আপনারা এই ঝড় বৃষ্টির মধ্যে কষ্ট করে আমার ক্লাস করেছেন, তার জন্য ধন্যবাদ অসংখ্য সবাইকে। ম্যাম আপনি কি ক্যাম্পাসে? হ্যাঁ, আমি ক্যাম্পাসে বাবা। আপনারা কি ক্যাম্পাসে? না। আচ্ছা আচ্ছা, আপনারা ক্যাম্পাসে আসলে। আচ্ছা, আপনাদের পরের ক্লাসটা কি স্যার? আজকে তো মানে যে কি জানি একটা, ক্যান্সেল করেছে স্যার। ওটা পরে নেবেন, না? আচ্ছা আচ্ছা, অনলাইনে নেবেন। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। ওকে, বৃষ্টির কারণে